প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। যে ঘটনাটি উনি সংগ্রহ করেছেন, এই ঘটনাটি ওনাদের এলাকারই ঘটনা। ঘটনাটি ঘটেছিল ওনার সম্পর্কে চাচা হন এমন দুইজন ব্যক্তির সাথে। একজনের নাম মিলন, একজনের নাম মিশর। ওনাদের দুজনের সাথেই মূলত ঘটনাটি ঘটেছিল 2001 সালে। এই যে মিলন চাচা, মিশর চাচা, ওনারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, দুজনই খুবই অন্তরঙ্গ বন্ধু। ঘটনার শুরুর আগে লোকেশনটা আমরা একটু বর্ণনা করি। এই যে মিশর চাচা, ওনাদের বাড়ি থেকে যে বিলে ওনারা মাছ ধরতে যাবেন তার দূরত্ব 250 ফিটের মতো। বর্ষার সময় যখন খাল বিল থই থই করে পানিতে, তখন জোয়ার ভাটা, এই কারণে তখন কিন্তু পানি বাড়ে কমে। যখন কমে ঠিক তখনই মাছ ধরার মোক্ষম সময়। এই বিলের পাশেই ছোটখাটো একটা উঁচু ভিটা অবস্থান করছে, যার নাম স্থানীয়ভাবে কুলুর ভিটা হিসেবেই পরিচিত। কুলুর ভিটার উপরে বেশ কয়েকটি বড় তাল গাছ রয়েছে। তাল গাছের আশেপাশে ঝোপঝাড় হয়ে গেছে, একটা জঙ্গলের মতো হয়েছে ছোটখাটো একটা। তাছাড়া এই কুলুর ভিটায় আগে থেকে প্যারানরমাল সমস্যা বিদ্যমান রয়েছে। এই যে মিলন চাচা, মিশর চাচা আগে থেকে কিন্তু অবগত আছেন যে এই কুলুর ভিটায় সমস্যা আছে। দুজনে সাহস করে ঠিক করেন যে এই কুলুর ভিটার পাশে ওনারা মাছ ধরতে যাবেন। দুজন তো তখন যুবক বয়সী, কর্মঠ, পরিশ্রমী। এ সমস্ত ভূত প্রেতের ভয় আর ওনাদের কাছে কি আসতে পারে, এরকমই চিন্তা করেছেন। পূর্ণিমায় কিন্তু মাছ বেশি পাওয়া যায়, এই কারণে পূর্ণিমার রাতেই ওনারা মাছ ধরতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। আকাশের চাঁদের আলোয় তখন চারদিকে আলোকিত। মিলন চাচা, মিশর চাচা একটা কোদাল, একটা নেটের জাল এবং মাছ রাখার জন্য ব্যাগ, কয়েকটা বাঁশের খুঁটি, এগুলো নিয়ে ওই কুলুর ভিটার কাছে থাকা বিলে মাছ ধরতে যাচ্ছেন। তখন রাত আনুমানিক 8টা কি 8:30 মতো বাজে আর কি। তখন বিলে পানি খুবই কম। প্রথমে মিলন চাচা, মিশর চাচা ওনারা ওইখানে গিয়ে একটা আইল বেঁধেছেন। আইলের অপর পাশে কোদাল দিয়ে গর্ত খুঁড়েছেন, যাতে করে পানিগুলো সরাসরি গর্তের মধ্যে যেতে পারে। সাথে নিয়ে যাওয়া নেটের জালটা বাঁশের খুঁটির সাথে বেঁধে পানির স্রোতের মাধ্যমে ওই গর্তের ভিতরে যেতে থাকে। এভাবে আপা টেনে মাছ ধরতে থাকে। ওনাদের স্থানীয় ভাষায় এই পদ্ধতিতে মাছ ধরাকে বলে আপা টেনে মাছ ধরা। এভাবে কিছুক্ষণ মাছ ধরতে থাকে। বেশ ভালোই মাছ ধরা পড়ে। তখন দেশি বেশ কিছু মাছ, টাকি, শৈল, কই মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দুজনেই পেতে থাকেন। তারা খুবই আনন্দিত, তাদের কষ্টটা সার্থক হচ্ছে আল্লাহর রহমতে। আর এই আনন্দে ওনারা দুজনই বিড়ি ধরিয়েছেন, কারণ মাছ ধরার সময় বিড়ি খাওয়ার নাকি আলাদা একটা আনন্দ রয়েছে। এটা ওনারা বুঝতে পারেন যারা এটা খান আর কি। তো ওনারা তো বিড়ি ধরিয়েছেন, খাচ্ছেন বিড়ি, মাছও ধরছেন। আর সেই সাথে সাথে থাকা ব্যাগের মধ্যে মাছগুলো ভরছেন। তবে এই আনন্দ বেশিক্ষণ কিন্তু আর রইল না। মিলন চাচা, মিশর চাচা হঠাৎ করে পাশে থাকা ওই কুলুর ভিটার ওই দিক থেকে ধপাস ধপাস করে তাল পড়ার আওয়াজ শুনতে পান। এই 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে এরকম ধপাস ধপাস আওয়াজ হচ্ছে। এরকম আওয়াজে দুজনের খুশি কিন্তু বিলীন হতে চলছে, কারণ ওই দিকটাতে এমনি প্যারানরমাল সমস্যা আছে। কিন্তু তখন তো ভাদ্র মাস, তাল পাকার সময়, তাল তো পড়তেই পারে রাতের বেলা। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে, তুই কি তাল পড়ার শব্দ শুনতে পেয়েছিস? তো মিলন চাচা বলে যে হ্যাঁ পেয়েছি তো। মিশর চাচা তখন বলে, আমি মাছ ধরছি, যা তো ভাই তুই একটু তাল গাছের নিচে গিয়ে দেখ তো তাল তাল পাস কিনা। যদি পাস নিয়ে আয়, দুজন মিলে খাওয়া শুরু করব। পূর্ণিমার চাঁদের আলোতে মিলন চাচা গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন সেই তাল গাছের দিকে। হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছেন। মিলন চাচা প্রথমে গিয়ে অবাক হন, ভয়ও পান কিছুটা। মিলন চাচা দেখেন যে ওখানে তাল কই, গাছের নিচে তো কোনো তালই নাই। মিলন চাচা দ্রুত মিশর চাচার কাছে এসে বলেন যে হ্যাঁ রে, আমরা যে শব্দ শুনলাম তাল পড়ার, ওখানে গিয়ে তো কোনো তালই পেলাম না। ও অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না রে, এটা তো আমাদের মনের ভুল হতে পারে না। আমরা একসাথে
দুজনেই মানে মনের ভুল করব, এটা কিভাবে সম্ভব? মিশর চাচা বলে, আরে মনের ভুল হইলেও হইতে পারে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই, আর ঘন্টাখানেক মাছ ধরে আমরা চলে যাব, এর বেশিক্ষণ আর থাকা যাবে না। আসলে তখন তো অনেক রাত, বিষয়টা এরকমও না, রাত 8টা সাড়ে 8টার দিকে ওনারা গিয়েছেন, তখন তো আর বেশি রাত না, এমন না যে রাত 2টা 3টা বাজে। তখন ওনারা আর ঘন্টাখানেক মাছ ধরবেন, মাছ তো মোটামুটি ভালোই পেয়েছেন, কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে। মিশর চাচা মিলন চাচা মাছ ধরছে, গল্প করছে আর বিড়ি খাচ্ছেন। হঠাৎ করে মিলন চাচা ও মিশর চাচার শরীরে একটা ঠান্ডা শীতল হাওয়া এসে লাগে, সাথে সাথে দুজনের শরীরটা ভার হয়ে যায়। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি মিলন চাচা ও মিশর চাচাকে বোঝাতে চাচ্ছে এখানে আর মাছ ধরা যাবে না। কিন্তু দুজনের তো মাছ ধরার নেশা এমন ভাবে চেপে ধরেছে, ওনারা তো যাবেন না এত সহজে। বেশ কিছুক্ষণ পরে ঘটলো আর একটা ভীতিকর ঘটনা। দুজনে একসাথে শুনতে পান কুলুর ভিটার ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। এটা যে মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ এটা ওনারা বুঝতে পারছেন, দুজনেই একসাথে শুনছেন, কিন্তু সেটা নাকি কান্নার আওয়াজ যখন কানে আসে তখন এই মিলন চাচা মিশর চাচা দুজনেই বেশ ভয় পেয়ে যান। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে মিলন, কান্নার আওয়াজটা কার হতে পারে, তাও আবার এত রাত্রে? কি করবি, মাছ ধরবি না ধরবি না, নাকি ওখানে গিয়ে দেখবো কান্নার আওয়াজটা কার? এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তখনকার সময় নাকি ছেলে ধরা কিংবা গলা কাটা, এই যে একটা কথা ছিল না যে ব্রিজ হবে, ব্রিজের পিলারে বাচ্চার মাথা লাগবে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, এই জন্য ওই সময় ছেলে ধরা তারপরে গলা কাটা এরকম বলা হতো, যারা এইভাবে ধরে নিয়ে যেত। এই ধরনের বিষয়গুলো কিন্তু তখন চারদিকে বেশ ছড়িয়েছিল। ওরা চিন্তা করেন যে ওইখানে নির্জন জায়গায় কোনো বাচ্চাকে কি ধরে নিয়ে এসেছে নাকি, মনে হয় কোনো ছেলে ধরা হবে, চুরি করে নিয়ে যাবে, তারপর গলা কাটবে, মাথা কাটে, অথবা কোনো ব্রিজে দিবে, রাস্তায় দিবে। না তো এটা তো করা যাবে না, এটা আমাদের গ্রামের বাচ্চাই হতে পারে বা পার্শ্ববর্তী কোনো গ্রামের বাচ্চা হতে পারে, এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। দুজনে তখন পরামর্শ করছেন যে কি করা যায়। আবার ভাবছেন আরে না, এ কিছু না, ধুর ওইদিকে যাব না, মনে হয় কোনো ভূত প্রেত হবে। আবার মনে হচ্ছে না, কোনো বাচ্চার আওয়াজ, যদি ভূত প্রেত মনে করে ওনারা এড়িয়েই যান, তাহলে একটা মানুষের জীবন যদি সত্যি সত্যি সংশয় হয়ে থাকে, তাহলে ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে জবাব দেবেন? যদি শোনা যায় সত্যি কোন একটা গ্রাম থেকে একটা বাচ্চা গায়েব হয়েছে, তখন ওনারা কি করবেন? নিজের বিবেককে তো ক্ষমা করতে পারবেন না, নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না। ওনারা চিন্তা করেন যে আমরা ওইদিকে যাব, দেখবো যে কে কান্না করে। মিলন চাচা মিশর চাচা এখনো বুঝতে পারেন না যে আসলে কি অপেক্ষা করছে ওনাদের জন্য, তা আবার এত রাত্রে, নাকি কান্নার শব্দ, এও কি সম্ভব? দুজনে কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে থাকেন। কান্নার যে শব্দটা, এই শব্দের উৎস খুঁজছেন যে ঠিক কোন পাশ থেকে আসছে। আশ্চর্যের বিষয়, প্রথমে যেখানে কান্নার শব্দ শুনতে পান সেখানে গিয়ে দেখেন কান্নার শব্দটা এবার অন্য দিক থেকে শোনা যাচ্ছে। অর্থাৎ যদি পূর্ব দিক থেকে ওনারা বুঝতে পারেন যে শব্দ আসছে, ওখানে যাওয়ার পর অর্থাৎ পূর্ব দিকে যাওয়ার পর মনে হচ্ছে পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে। আবার ওনারা পশ্চিম দিকে যান, এবার মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসে, আবার পূর্ব দিকে যান, মনে হচ্ছে এবার উত্তর দিক থেকে আসছে। এইভাবে ওনারা ওই জায়গাতে ঘুরছেন। বেশ কিছুক্ষণ পর ওরা দেখলেন যে একটি তাল গাছ ঘেঁষে সামনের ঝোপের ভিতরে 7 থেকে 8 বছর বাচ্চার একটা অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। হাঁটুর উপরে 2 হাত এবং হাতের উপরে মাথা নিচু করে লম্বা চুল সামনে ঝুলিয়ে রেখে কান্না করছে। পরক্ষণে মিলন চাচা ও মিশর চাচা ওই বাচ্চাটিকে উদ্দেশ্য করে ডাক দেয় এবং বলে, আরে কে রে তুই, এত রাত্রে এখানে বসে কান্না করছিস কেন রে বাপু? তোর বাবার নাম কি রে, তোর বাড়ি কোথায়? এটা বলছে আর ওই অবয়বের দিকে ওনারা দুজন এগোচ্ছেন। ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দুজনে কাছে যেই না গিয়েছে তখনই ওই মেয়ে অবয়বটি মাথা উঁচু করে তাকায়। তখন এই মিলন চাচা এবং মিশর চাচা দেখেন খুব ভয়ঙ্কর রকমের বিশ্রী চেহারা ওই অবয়বটার। মুখটা মনে হচ্ছে সম্পূর্ণ পোড়া, চোখ দুটো মনে হচ্ছে চোখের জায়গা থেকে বেরিয়ে গেছে, আগুনের ন্যায় জ্বলজ্বল করছে, নাক নেই, হাতে লম্বা লম্বা নখ। মিলন চাচা এবং মিশর চাচাকে দেখে দাঁড়িয়ে পড়েছে এবং বিশ্রী রকম উচ্চ স্বরে হেসে বলতেছে, পাইছি রে তোদেরকে, এইবার দেখি তোদেরকে কে বাঁচায়। তোদেরকে আমি এখনই মেরে ফেলবো, দুজনকে আমি এখনই খাবো খুব মজা করে।
নাকি নাকি কণ্ঠে নাকি ওই অব্যবসায়ীটা বলছিল। মিলন চাচা এবং মিশর চাচা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলতে থাকে, ও আল্লাহ গো, বাঁচাও গো। এই বলে উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। ওরা এখন দৌড় দিয়েছেন, মনে হচ্ছে পেছন থেকে কুলুর ভিটার যে ঝোপঝাড় এগুলো ভেঙে ছুড়ে ওনার দিকে আসছে, পেছন থেকে এরকম শব্দ হচ্ছে। এদিকে ওই মাছ, কোদাল, জাল ফেলে রেখেই তো ওনারা দিয়েছেন দৌড়। দৌড় দিয়ে যখন ভিটার সীমানা পার হয়ে মাঠের ভেতরে অনেকটা চলে এসেছেন, তখন দুজনে পেছনের দিকে একবার তাকান। ওরা দেখতে পান কুলুর ভিটার চারপাশ দিয়ে চারটা বিশাল বড় আগুনের মতো মানুষের অবয়ব মিলন চাচা এবং মিশর চাচার পিছু এগিয়ে আসছে। আর পেছন থেকে ডেকে ডেকে বলতেছে, কিরে আয়, মাছ ধরবি না? আয় মাছ ধর, এত কিছু দেখানোর পরও মাছ ধরবি না? আয় আয়। পরক্ষণে পেছনে আর দুজনে না তাকিয়ে দুজন দিয়েছেন দৌড়, আর দৌড় দিয়েছেন এই মিশর চাচার বাড়ির দিককে উদ্দেশ্য করে। এক দৌড়ে মিশর চাচার বাড়ির উঠোনে এসে তারা চিৎকার দিয়ে বলে, রে আমাদের বাঁচা রে, আমরা মরে গেলাম। এই বলে দুজনই মাটিতে পড়ে যান। তবে মিশর চাচা অজ্ঞান হয়ে যান, মিলন চাচা অজ্ঞান হন নাই। ঘরের লোকজন শব্দ শুনে তাড়াতাড়ি বের হয়ে এসে দেখে যে মিশর চাচা উঠোনে পড়ে আছে। সবাই দোয়া দরুদ পরে মিশর চাচার মাথায় পানি ঢালতে থাকে। এক পর্যায়ে জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে মিশর চাচা বলেন যে মিলন কোথায়? এই বলে আবার উনি অজ্ঞান হয়ে যান। এদিকে মিলন চাচা মূলত ওনার সাথে আসেন নাই, উনি চলে গিয়েছিলেন ওনার বাড়ির দিকে। কিন্তু উনি বাড়ি পর্যন্ত পৌঁছান নাই। ওনার বাড়ি থেকে প্রায় 30-40 ফিট দূরত্বে উনিও জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তাকেও লোকজন ধরাধরি করে নিয়ে আসে। সকালবেলা আসলে বুঝতে পেরেছিলেন যে এই অবস্থা, তো তারও মাথায় পানি ঢালা হয়, দোয়া দরুদ পরে ফু দেওয়া হয়। এক পর্যায়ে তারও জ্ঞান ফেরত আসে। ওদিকে মিশর চাচারও জ্ঞান ফেরত আসে, স্বাভাবিক হয়েছেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি হয়েছে। ওনারা তো এই ঘটনাগুলো চাচার মতো করে খুলে বলেছেন। মূলত এই যে মিশর চাচা দৌড়ে ওনার বাড়ি পর্যন্ত এসেছেন, উনি মনে করেছেন যে মিলন চাচা আছে সাথে, আসলে তো তা নাই। এখানেও একটা ভয়ঙ্কর মায়াজাল কাজ করেছে। এদিকে মিলন চাচা অবশ্য উনি মিশর চাচার উপস্থিতি বুঝতে পারেন নাই, উনি একাই ওই দিকটাতে চলে এসেছিলেন। দুজন যখন একা হয়ে গেছেন, তখনই মূলত এই মিশর চাচাকে আবার ভয় দেখানোর চেষ্টা করেছে। ওই সময় বাড়ি পর্যন্ত আল্লাহর রহমতে চলে এসেছিলেন, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। তখন কিন্তু রাত যে অনেক, এইটাও বলা যাবে না। কারণ হচ্ছে ওনারা 8টা 8:30টার দিকে গিয়েছেন, ঘন্টাখানেক কাজ করে মাছ ধরা শুরু করেছেন, তারপর হয়তো বা 1 ঘন্টা কেটেছে। সেই হিসাবে রাত ম্যাক্সিমাম 11টা বেজেছে। কিন্তু ওনারা যখন দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে এসেছেন, বিশেষ করে মিশর চাচা, তখন রাত 2টোরও বেশি বাজে। এর ভিতরে যে এত সময় চলে গেছে এটা ওনারা বুঝতেই পারেন নাই। স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দুজনকে খুব ভালো করে ঝাড়ফুঁক করানো হয়, রুকিয়া করানো হয়, পানি পড়া দেওয়া হয়, তেল পড়া দেওয়া হয়। ওই পানি পড়া গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করাতে বলেন বেশ কিছুদিন। ওনাদের শরীরে কিন্তু অনেক জ্বর এসেছিলেন, শরীরে প্রচন্ড ব্যথাও হয়েছিল। সকালবেলা মিশর চাচার বাড়ির লোকজন মাছ ধরার জায়গায় কোদাল জাল আনতে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে যে ব্যাগ ভর্তি মাছ ওনারা রেখেছিলেন, একটা মাছও অবশিষ্ট ছিল না। শুধু মাছের কাঁটাও আষ্টে দেখাচ্ছিল যে সেখানে পড়ে আছে। আর কুলুর ভিটার মাঝে মাছের খালি ব্যাগ ছেঁড়া অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসার মাধ্যমে দুজন সুস্থ হয়ে যান ঠিকই, তবে অনেক দিন তাদের ভিতরে এই ভয়ের সিমটমগুলো রয়ে গিয়েছিল। অনেকদিন ওনারা ট্রমাটাইজড অবস্থায় ছিলেন আর কি। তারপর থেকে আর কেউ কখনো কুলুর ভিটায় মাছ ধরা তো দূরের কথা, দিনের বেলাও যেত না প্রয়োজন ছাড়া। এই ঘটনা কিন্তু এই মিশর চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন মিকাইল আহমেদ ভাই। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাকিম। আমি মুক্তাগাছার একজন বাসিন্দা। আমার গ্রাম হচ্ছে পান্নাত বাড়ি। তো যে ঘটনাটা বলতেছি প্রায় 2018 সালের শেষ দিকের ঘটনা। সেই সময় আমরা 4 জন বন্ধু ছিলাম। 4 জন, আমি, সুজন, সজীব ও আরেকজন হচ্ছে নাবিল। 3 জনে একদিন প্ল্যান করলাম যে আমরা মাছ ধরতে যাব বিলে। আমাদের বাড়ির পাশে প্রায় 3 থেকে 400 গজ দূরে একটা বিল, নাম হচ্ছে কাসমা বিল। ওই বিলে অনেক মাছ। আমরা প্ল্যান করলাম রাত্রে যাব। তো লাইট, পোস্ট, টেডা বা চাবি নিয়ে আমরা গেলাম 4 জন। 4 জনে 4টা জিনিস নিয়ে গেলাম। যাওয়ার পর
অনেক খোঁজাখুঁজির পর কোনো জায়গায় মাছ পাচ্ছি না। প্রায় যাইতে যাইতে প্রায় প্রায় রাত বাজে তখন 2টার মতো। ঠিক তখন হঠাৎ নামলো হালকা বৃষ্টি। বৃষ্টি এনে রাতের বেলা কই যামু, তার সাইডে একটা আর কি প্রায় অনেকটা দূরে একটা আর কি ফিশারি আছে, ইসব মিয়ার ফিশারি। ওইখানে একটা চাঙা ছিল, ওইখানে একটা চালের টিনের টুই ছিল, ওইখানে যে আমরা বসলাম। বসার প্রায় আধা ঘন্টা অনেকটা বৃষ্টি হওয়ার পরে যখন চলে আসমু আর মাছ ধরবো না, প্রায় অল্প কিছু মাছ আমরা চলে আসমু। এখন যাওয়ার পথে বললাম যে আর একটু ওই দিকটা দিয়া যাই, যদি কিছু পাই। তো যাইতে যাইতে দেখা গেছে একটা খেতে তেমন পানি না, আবার বেশিও না। ওই পানির ভিতরে হঠাৎ মাছ ধরতাছি, ভালোই ছোট ছোট কয়টা মাছ দেখা যায়, শুধু পুঁটি মাছ আর ওই রাগা। তো মাছ ধরতাছি, হঠাৎ 2 জন আমাদের থেকে বিচ্ছিন্নর দিকে। প্রায় আমরা এই খেতে আর ওরা আছে সামনের 2টা খেত আগাইয়া। তো আমরা ডাকতেছি, আবার আমাদের ভিতরে একটা ভয়, বাড়ি থেকে বলে যে বিলে রাত্রে মাছ ধরা যাবে না, অনেক ডর ভয় দেখায়। তো আমরা তেমন একটা পারতো না করে আর কি, 4 বন্ধু, শক্তি আলাদা, আমরা 4 জন। তো গেছি, যাওয়ার পর হঠাৎ এরকম মাছ ধরতাছি, ধরার পর 2 জন অনেকটা যাইতে যাইতে 3 ক্ষেত পার হইতে অনেকটা গেছে গা। ওদেরকে খুঁজতে খুঁজতে আমরা আবার এদিক দিয়ে মাছ পাইতাছি। আমরা চাইতাছি না যে ওগরে ডাক দিয়ে ওরা মাছটা ধরুক, আর ওরাও চাইতেছে না যে ওরা যে মাছটা ধরতেছে এটা আমরা ধরি। তো এরকম দুই দলের ভিতরে একটা হয়ে গেল। তো ওরা অগর মতো ধরতেছে, আমরা আমগো মতো। তো হঠাৎ ধরতে ধরতে কিরকম জানি আবার বৃষ্টির আবহাওয়া দেখলাম, তখন বেলা আবার ডাকতাছি যে চল জামুক, অনেক হয়েছে মাছ। প্রায় তখন বেলা ওইবারের তুলনায় অনেকটা মাছ আমরা পাইছি, ওই এতক্ষণ যে ক্ষেতগুলো ধরলাম ওই ক্ষেতের তুলনায়। তো মাছ ধরা শেষ, এখন আমরা জামুগা, ওগরে ডাকতাছি, ওরা করতেছে খালি আরেকটা ক্ষেত দেখি। তো যখন বললাম আমরা অগর ওখানে যাইতে যাইতে অগর ওই পর্যন্ত যাইতে যাইতে দেখি ওরাও আমগর সমতুল্য মাছ পাইছে। তো পাওয়ার পরে বললাম যে জায়গা। পরে একজনে বলতেছে যে বন্ধু ধারা একটা মাগুর মাছ দেখছি, এই মাগুর মাছটা ধরার লিগা খুবই করতেছি। পরে আরেকটা আরেকটু দূরে ওরে জিগাইলাম, তো তুই ও একসাথে মাগুর মাছটা ধরি। উপায় এই যে একটা শোল মাছ আছে, আর এটাও ধরি, তুই একজনে যা। তো ধরতে এখন যাই, আমি মাছ দেখি না, কিন্তু ওই দেখতেছে মাছ, কই এই যে দিক দিয়ে ধর দিল, আবার আগাই নাই। পরে যাইতে যাইতে কিছুক্ষণ পর চাবি দিয়ে চাপ দিছে। তো শব্দও শুনলাম যে চাবির ভিতরে পড়ছে, হাত দেয় মাছ নাই। আবার একটু আগাই দে আবার মাছ লড়তাছে। পরে যখন বলা ওই সামনের বার লড়তাছে, তখন আমার চোখে পড়ে যে মাছ আছে আদৌ। তো আমিও ঝাঁপাই পড়ি ওটার উপর। তো লাভ নাই, যাইতে দেখি আবার আরেকটু আগাইছে। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে টানের দিকে গেছিলাম প্রথম যে, ওদিক থেকে যাইতে আবার আমরা বিলের মাথার দিকে, একদম মান্দা যেটা কয় বিলের মুখ, যেখানে আমার মতো 2টা মানুষ গাইরা যাইব, প্রায় অনেক কাছাকাছি চলে গেছে আমরা যাইতে যাইতে। এই মুহূর্তে আবার অনেক বৃষ্টি নেমে গেছে। ওই তখন বেলায় আকাশ খুব মেঘাচ্ছন্ন। পরে বললাম যে মাছ আর ধরবো না, ল জামুই গা। এর মধ্যে ওই যে ওরা যে 2 জন ছিল মাগুর মাছের পিছনে দৌড়াইতেছে, ওরা কয় পাইছি আয়। ওরা ধরা চাবির ভিতরে মাছ আছে, ওরা হাত দিয়ে ধরতেও আছে, কিন্তু কেউ আর মাছটারে ব্যালেন্স করতে পারতেছে না। ঠিক ধরতেছে ঠিকই, কিন্তু কেউ আর পারতেছে না। পরে এমনিতে ভয় ঢুকিয়ে গেছে ভিতরে, জায়গা মানুষও কয়। পরে চাবি তুললা আয়া পড়তাছি। আওয়ার পথে এরকম আমরা প্রায় এন থেকে 50 ফুটের মতো যাইতে দেখলাম পিছে জুম কি জানে একটা এন থেকে লাভ দিয়ে খালি অনেক যাইতেছে, আর খুব আলোকিত হয়ে যাইতেছে জায়গাটা। যেন থেকে যাইতেছে প্রায় এন থেকে 10 ফুট জায়গায় ক্লাসে যাইতেছে, জায়গাটা খালি আলোকিত হইতেছে। তো আরো ডর ঢুকে গেল নাকি। তো আমরা যাইতাছি, যাওয়ার পথে ওই হালকা হালকা বৃষ্টি থেকে আবার বৃষ্টিটা খুব জোরে নামলো। আবার দৌড়াদৌড়ি কইরা ওদিক দিয়ে আবার উঠা ওই শামীম কাকা আছে, ওদের বাসায় যায় উঠলাম। ওদের বাসায় উঠার আর কি বাইরে আমরা দাঁড়াইছি, ওরা বাড়ির ভিতরে। তখন রাতের বাজে প্রায় 3টার মতো বাইজা গেছে, অন্তর বাড়িতে মানুষের ডাক দেওয়া সম্ভব না। পরে আমরা যে গাছের নিচে দাঁড়াইছি, ওই গাছটা ছিল আমরা গাছ। ওই গাছটা অনেক দিনের পুরানো গাছ। তো অনেক দাঁড়ানির পরে হালকা হালকা শিল পড়তাছে, বৃষ্টির সাথে শিল পড়তাছে। তো আমরা এখন যদি বড় শিল পরে যদি মাথা মুথা ফাটে, ওই চিন্তা করে আমরা আগানোর চেষ্টা করতেছি, জামুইগা। এর ভিতরে যখন আগাইতে যামু, মনে হইতেছে ধাম ধুম করে কি জানি একটা পড়তাছে সামনে, বড় বড় শিলেরই, কিন্তু আদৌ ছোট ছোট শিল, কিন্তু বড় কোনো নাই। আর এত জোরে জোরে টিনের ভিতরে পড়তাছে যে ওই বাড়ির যে কেউ উঠবো তেমনই নাই। আমরাও ডাকতাছি যে কাকা ঘরে কি হলো, ঘরে কি কিসে শব্দ করে। তারা কোনো রেসপেকশন দিতেছে না, করে কোনো কথাই কইতাছে না। আমরা তো আরে ভয়ে তন্তমা। ঠিক তখন আমরা জামু, তার পিছনে যে এরাইজ গাছটা ছিল, ওন থেকে ধাপ করে এক ঢাল পড়ে গেল, মনে হয় একদম পাগারের মধ্যে। আমাদের কাছে লাইট আছে, লাইট মারি, কোনো ঢাল ডুল কিচ্ছু নাই।
আরো ডর ঢুকে গেছে ভিতরে, আমি কি করবো, না পাইতাছি বাড়ির দিকে যাইতে, না পাইতাছি এদিকে যাইতে। পরে যাও আল্লাহ আল্লাহ কইরা আমরা ছুটছি। এখন ওর মধ্যেই কইতাছি যে বন্ধু সবাই একসাথে থাক, আমরা শিকল বাঁধছি, যে 4 জনে 4টা হাত ধইরা যা আমরা এদিকে যাই। যে অন কিন্তু কোনো একটা ডর ভয় একটা কাজ করতেছে আমগর ভিতরে, আমি কেমনে বাইর যাবো এটাই চিন্তা। এদিকে মাছ, অনেকটা মাছ থাকার পরেও চাবি মিনা শরীর আমার খুব পরিশ্রম হয়ে যেতেছে, খুব শরীর দিয়ে অনেক ঘাম ঝরতাছে, এমনি বৃষ্টি, এদিকে যেন শরীর ঠান্ডা হওয়ার কথা, অনেক খুব ঘাম ধরতেছে। হঠাৎ যাইতাছি আমাদের যে পিছের একটা ওর লাইট বলে পড়ে গেছে, কারণ আমরা 3 জনের লাইট জ্বালা যাইতেছে, ওর লাইটটা আর জ্বালায় নাই। ও কইতেছে দাঁড়া দাঁড়া আমি লাইটটা লই আহি। আমরা ও আমাদের এমনও করে নাই যে আয় আমরা 3 জনে যে লাইটটা নিয়ে আহি। ওই মুহূর্তে কি জানি হয়ে গেল, ও খালি কইলো ধারা আমি লাইটটা নিয়ে আইতাছি। এই কথা কয়ে যাইতেই প্রায় ডাকতাছি আমরা, ও কইতাছে যে পিছে আমি যাইতাছি, ডাক দে আমারে, আমি কথা কইতাছি আর যাইতাছি। যাওয়ার পরে হঠাৎ 2টা আর কি পাহাড় থেকে খালি নামছে, নামে ক্ষেতের ওই পাশে গেছে, ওরে ডাকি আর ওর কোনো সারা শব্দ নাই। কিরে কি হইলো 3 জন আবার দৌড়াদৌড়ি করে গেছি যে আসলে কি হইলো। পরে যা দেখি ওর ব্যাগ ভাতরে আছে, আর যে মাছের হাতে টেডাটা ছিল ওই টেডাটা ক্ষেতের মাঝখানে এইভাবে দাঁড়ায় রয়েছে, আর ওর মাথাটা মাটির ভিতরে একদম গাড়া, ওর মাথাটা গাড়া। ওরে যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে কয় আমার মাছ ধরছসকে, আমার মাছ নিছসকে। এই কথা কইতেই ও কিরম সেন্সলেস হইয়া অনে বাতরে পড়ে গেল গা। পরে আমরা 3 জনে মিল্লা ওরে কান্দে কইরা আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালেমা কইরা একবার খালি বাড়ির দিকে আইন না, রাস্তার ভিতরে আইন নাই, আমগর যে বাড়ির উড়ানটা মানে আইন নাই, খুব ডাকাডাকি শুরু করে দিলাম। এলাকার প্রায় বাড়ির যা মানুষ আছে সবাই চলে আইলো। আওয়ার পরে এই অবস্থা, ওর আর কোনো সেন্স ফিরে না। সবাই মিল্লা তেল ডললাম হাতের ভিতরে, ডলার পরে ওই বাসা থেকে ওর বাপ মা সবাই ভয়ে ভয়ে যায় ডাক দিলাম। আর বাবা কইতাছে তোদেরকে না করলাম, তারপরেও কে লেগে গেলি মাছ ধরতে। তো যাওয়ার হইছে, পরে এখন ওর কোনোভাবে সেন্স ফিরতেছে না। তারপরে আমাদের এলাকার এক কবিরাজ আছে, আমরা তার কাছে গেলাম, আমি আর আমার এক বন্ধু 2 জন, আর একজন মুরব্বী নিয়ে গেলাম। রাত্রের প্রায় 4টার মতো বাজিয়া গেছে তখন। পরে ওন থেকে আইতে আইতে ওই কবিরাজের ওইখানে গেছি। কবিরাজে বলতেছে যে আমি যাইতে পারি 100তে, যদি তোমরা আবার আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাও। পরে এখন আমরা নির্বিধায় বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার রাত্রে বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাম। পরে আলাম, আওয়ার পরে একটা কাঁচা মরিচ নিল, আর কি যেন একটা শামুক নাই কি নিয়া হাতের কায়াঙ্গুল যা আছে কায়াঙ্গুলের ভিতরে এইভাবে জাতা দিয়া ধরলো। ধরার পরে এমনি শোয়া থেকে ধাপ করে বয়ে পড়লো। তোরকে আমার ছাইরা দে, তুই আমার ধরছসকে, তুই ওরে বর করছসকে। ও বলতেছে যে ও আমার আজকের শিকারি ছিল, তো ওদের লেগাই আমি ওরে ধরতে পারি নাই। আমি ওদেরকে 2 জনকে আমি জনবিচ্ছিন্ন করছি, ওদের কাছ থেকে অনেকটা দূরে সরাই নিছি, তারপরে ওরে আমি আমার আনতে পারি নাই। তো ওর কি দোষ, তুই ধরতে পারিস নাই, তুই তো না পারলে এখন ছাইরা দে, এখন তুই ওর পিছে কে লেগাইছস। ও আমারে 2 বার করে আটকাইছে, আমার উপর অনেক আজাব দিছে, আমি ওর উপরে প্রয়োগ করতে চাই। ও বলতেছে ও তো তোর মাছ ভাই মারছে। কবিরাজ বলতেছে আমি ওর তো তোর মাছ ভাই মারছে, ও কি তুই যে শয়তান এটা ভাবে কি তোরে দিছে, এটা তো আমি জানি না। ও আমার উপরে করছে, আমার পিঠে দাগ বহাইছে, টেড়া দিয়া দিছে এবং চাবি দিয়ে আমার আটকাইছে খাঁচার ভিতরে, আমি ওরে এভাবে ওরে শাস্তি দিব। ও আমার সাথে এমনটা কে লেগা করলো। পরে অনেকটা করার পরে কইতাছে দেখ ভুল হইছে, যেটা ওর হইছে ওর আর যাবো না, আমি আর যাবো না, আমি এনেই থাকি। পরে ওই শয়তানটা আবার বলতাছে যে আমি কোনো কর্মে যাবো না, এবং কি আমি ওরে শেষ করবো, ওর প্রাণ নিয়ে তারপরে আমি যাবো। আমার যেমন আমার আঘাত করছে আমি ওরে আঘাত করবো, ওর আঘাত করতে করতে তিলে তিলে মারবো। পরে ওইটা বলতাছে, কবিরাজ বলতাছে দেখ তোর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো, তুই ওদেরকে ওর পিসটা ছাইরা দে। পরে এক কথায় 2 কথায় অনেক সারাসারি নাই, প্রায় ফজরের আগাগ মুহূর্তে আজান দিব প্রায় আমার মনে হয় 20 থেকে 15 মিনিট আছে আজানের। ওই মুহূর্তে কোনো এক কারণ সূত্রে ওর রাজি করতে পারলাম যে 3 কেজি ওই ছোট ছোট দাইরকা মাছ আর হইতাছে আর পুঁটি মাছ, কোনো ফিশারি না আর কি, ওই কাশমা বিলেরই পুঁটি মাছ, 2 কেজি পুঁটি মাছ আর 3 কেজি হইতেছে দাইরকা, শিবজাল দিয়া পাও যে কোনো মূল্যে ধইরা। ওই ওরা যে 4 জন গেছিল, ওই 4 জন থেকে যে 2 জন বিচ্ছিন্ন হয়েছিল, ওই 2 জন আরেকজন, সর্বোচ্চ আরেকজন যাইতে পারবো, কিন্তু ওদের 2 জনের ভিতরে একজন না। ওই 4 জনের থেকে ওই যে 2 জন বিচ্ছিন্ন আরেকজন মুরব্বী নিয়ে ওইখানে দিয়ে আসতে হবো। আর দিয়ে আসার সময় পিছন দিকে ভুল করে তাকানো যাবে না, যদিও তাকাও তাহলে পরবর্তী খুব ভয়ঙ্কর হবে। পরে এই কথা করার পর অনেক
রিকোয়েস্ট করার পর ওরে মানানো যাইতাছে না যে আমরা আর কিছু লোক যাই আর কিছু, তাও তখন আবার ডেট দিছে যে 12টা থেকে 1টার ভিতরে কাজ সম্পন্ন করতে হবে। পরে আর কি করার, পরে ওই পোলার বাপ ও স্বীকার করে নিল যে কোনো মূল্যে, কিন্তু ওর কথা ছিল যে বৃহস্পতিবারের দিন রাত্রে দেওয়া লাগবো। তখন বলা বৃহস্পতিবার আমাদের ওইখানে আবার শুক্রবারে হইল বাজার, আমরা বাজার থেকে মাছ কিনতে পারবো না। তারপরে আমরা এলাকাবাসী যা আছে সবাই মিলা করলাম যে যার কাছে যা জাল, যা নেট বা তরুয়া জাল, কারেন্ট জাল আছে, আমরা এটি দিয়া মাছটা আর কি করবো। পরে আমরা দুপুর দিকে যাইয়া প্রায় 4টার মতো বাজে, তখন বেলা আমরা মাছ ধরতে সক্ষম। প্রায় এলাকাবাসী 50-60 জনের কম হবো না, সবাই জাল মাল নিয়া। তো আমরা 3 কেজি মাছের দাইরকা মাছের জায়গায় প্রায় 1.5 কেজি মাছ সংগ্রহ করতে পারছিলাম, আর বাকিটা দিছিলাম পুরি মাছ। ভাবতাছিলাম যে এটা নিয়ে কোনো গাবলা হবো, সবাই এটা নিয়ে কনফিউজ যে ও চাইলো এটা, আমরা তো আর পুরাটাই করতে পারি নাই। তবে আমরা পুরি মাছ টোটাল যে 5 কেজি হওয়ার কথা, আমরা পুরি মাছটা বাড়ায় টোটাল 5 কেজি একদম মাইপা, তারপরে ওই 3 জন নিয়ে প্রায় রাত্রের ইটার দিকে দিয়ে আসছি। দেওয়ার পরে জনবেলা ওরা যাইতাছে, যাওয়ার পথে ওই মাছটা নিয়ে 3 জনে যাইতেছে একটা হাড়ি, ও বলছে একটা কলস, মাটির কলসি দিয়া মাথাত কইরা, একজনে মাথাত লবো, যে মাথাত লবো হে থাকবো সবার সামনে, আর পিছে 2 জন ওর পিছে থাকা লাগবো। এবং কি হাড়িটা যে রাখবো, ওই রাগার ওখানে কলা পাতা, কলা গাছ যে আছে, কলা গাছের মাইস পাতাটা এইভাবে সুন্দর করে রাইখা ওইখানে আর কি কি যেন দিতে বলছিল, একটা মুরগির গিলা আর সম্ভবত কলা কাটা একটা মুরগি, এই 2টা জিনিস মনে রাখা মাঝখানে হাড়িতে মাছটা থাকবো। মাছটা রাখা তোমরা যেমনে দিছো ওইভাবে ঘুরে আবার অমনি হাঁটা শুরু করে লাগবে। এবং কি তুমি দোয়া কালেমা এরকম কোনো কিছু করতে পারবা না, তুমি যেভাবে গেছো ঠিক ওভাবে আবার হাইটা আসবা। হাওয়ার পথে তোমার পিছে যদি কেউ ডাকে তুমি তাকাবা না। তো সবাই নার্ভাস, কারণ যদি কেউ ডাকে একটা মনের ভিতরে ডরের কাজ করতেছে। তারপরেও তারা নির্বিধায় এখন যান বাঁচানোর লেগে হইলো, যাওয়া লাগবো। পরে গেছে, যাওয়ার পরে ওটা রাখলো, ওই যেভাবে যেভাবে বলছে ঠিক ওইভাবে ওই জায়গাটি করছে। করার পরে ও বলছে যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা সিগন্যাল দিব। কিরকম, ওই তোমরা যে পাহাড়ে যাবা ওই কলা পাতাটা ওইতে দেখবা 3 ক্ষেত এই সাইডে আছে বা 4 ক্ষেত এই সাইডে আছে, যদি বুঝো যে 2-1 ক্ষেত বা ওই বাতর থেকে সরে গেছে তাহলে বুঝবা যে আমি এটা গ্রহণ করছি। আর যদি দেখো না জায়গাতে আছে তাহলে বুঝবা যে তোমাদের বুক দেওয়া হয় নাই, আবার নতুন করে দিতে হবো, নাহলে আমি আবার পুনরায় বুক করবো, ওরে আবার বর করবো। পরে দেওয়ার পরে ওরা যখন বলা বাড়ির দিকে আইবো, সবাই কনফিউজের ভিতরে আইতাছে। পরে ঠিক মনে হয় পিছে ও বলতাছে যে আমার পিছে যা আছে পানি জুম মনে হয় একদম সব তুইলা আবার ঠেকান মারতাছে বারে। কিন্তু আমরা নিজ দিকে যে ফিরছি ওই নিজ দিকেই, কিন্তু কেউ টাকানির মতো কোনো সাহস পাইতেছে না, পিছ দিকে না না। আমরা লাস্টে দিয়ে যখন না কুলাইতে পারছি, সামনের জনের মাথা আমি ধরছি, ও আমার মাথা ধরছে, আর এইভাবে যে বেশি সাহসী সে ছিল পিছে, এভাবে আমরা মাথা ধরে একদম বাতর দিয়ে হাইটায় পড়ছি। পরে আমাদের মনে হইতাছিল যে যখন বলো ওই আমরা গাছের ওদিক দিয়ে যাওয়া লাগবে, আমরা গাছের ওই পর্যন্ত আইসি, মনে হইতাছে যে পুরা ঘাসটা তুলা একবার খেতে মেলতাছে আবার নিয়ে পাকারে মেলতাছে, এরকম পরিস্থিতি। পরে আল্লাহ করে কোন থেকে যেই সইরে আইসে, আওয়ার প্রায় 2 মিনিটের ভিতরে পিছে যেমন একটা সুম করে একটা আওয়াজ গেল পিছে, পরে তে একদম সব ঠান্ডা হয়ে গেল। পরে যখন আবার সবাই এলাকাবাসী সবাই সকাল প্রায় 6টা বাজে, সবাই ভিতরে তো একটা যে রাত্রে কি হইলো একটু দেখাই, 6টা বাজে প্রায় আমরা ঘুমেতে উঠার আগেই দেখি পুরা খেত খোলা যা আছে খালি মানুষ আর মানুষ। তবে যাই হোক আল্লাহর এক পরে যাই দেখি ওই কলা পাতাটা যে ও যেভাবে বলছে ওইভাবেই প্রায় 1 ক্ষেত 1.5 ক্ষেত হবো, 1.5 ক্ষেতের মাঝখানে মাঝামাঝি না একটা বাতারের সাইডে ওই কলা পাতাটা রয়েছে, কলসও নাই, ওই যে মুরগিটা দিয়ে আসছি মুরগিও নাই। তবে একটা পাইলাম যে মুরগির যে পশম গুলা ছিল ওই যে পানি দেওয়া ছেড়ছাই আর কি, 2টা-3টা করে এরকম অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। তো এই পর্যন্ত আসছিল ভাই, এটাই শেষ। হ্যালো লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি রিপন, আদিতমারি লালমনিরহাট থেকে। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন, তার নাম হলো সুমন। আর সুমনের বাড়ি হচ্ছে আমাদের লালমনিরহাটের কোনো একটা জায়গায়। তিনি আসলে তার ঠিকানা বলতে নিষেধ করেছেন, যার কারণে আমি ঠিকানাটা বলতেছি না। তো আমি সরাসরি সুমনের ঘটনায় চলে যাচ্ছি। তো সুমনের বাড়ি হলো লালমনিরহাটের কোনো একটা জায়গায়। আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 20 বছর আগে, 2006 সালের ঘটনা। তো সুমনের বাবার সাথে এই ঘটনাটা ঘটেছিল। তো সুমনের বাবা একজন প্রাইমারি শিক্ষক। তিনি প্রাইমারি শিক্ষক হলেও তার বয়স ছিল 40-এর মতো।
তো সুমনের বয়স হচ্ছে মাত্র 15 বছর। দেখা যায় যে তার বাবা 21 বছর বয়সে বিয়ে করার কারণে আসলে পরবর্তীতে সুমন হয়। তো দেখা যায় যে তার বাবা মোটামুটি ইয়াং, 40 বয়সে তিনি আসলে মোটামুটি যথেষ্ট ইয়াং, ওনাকে আমি দেখেছি। তো সুমনের বাবা একদিন একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তিনি পাশের গ্রামে যান। তো ওনাদের গ্রাম থেকে উনি পাশের গ্রামে দাওয়াত খেতে যান। তো দাওয়াত খাওয়ার পর তো সেই সময়টা আসলে রাসেল ভাই ছিল বর্ষাকাল। তো তিনি যখন যাচ্ছিলেন সে সময় বৃষ্টি ছিল না। তো ওইখানে দাওয়াত খাওয়ার পর রাসেল ভাই তিনি দেখেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে তিনি আসলে বাসায় ফিরতে পারতেছিলেন না। তো দেখা যায় যে বৃষ্টি থামতে থামতে, যেহেতু তার গ্রাম থেকে পাশের গ্রামের দূরত্ব বেশ ছিল, এই কারণে উনি চিন্তা করেন যে এই হালকা বৃষ্টিতেও যদি তিনি রওনা দেন তাহলে বাসা যেতে যেতে একদম ভিজে যাবেন। আর এই সময়ের বৃষ্টি আসলে ভিজলে তার জ্বর হতে পারে, আর জ্বর হলে আসলে স্কুলে যেয়ে বাচ্চাদের ক্লাস করাও সমস্যা হতে পারে। তো এই চিন্তা করে তিনি যতক্ষণ পর্যন্ত বৃষ্টি থামতেছিল না ততক্ষণ পর্যন্ত তিনি তার ওই আত্মীয়ের বাড়িতেই ছিলেন। আত্মীয়র বাড়িতে আসলে লোকজন যেহেতু অনেক ছিল, বিয়ের আয়োজন যেহেতু, আর সেখানে বৃষ্টির কারণে আগে থেকেই তারা সায়মানা এমনভাবে করেছিলেন যাতে করে বৃষ্টির পানিতে মানুষজন না ভিজে, বা ওই খাওয়া দাওয়ার জায়গাগুলো যেন না ভিজে, এমনভাবে কার্পেট দিয়ে করা হয়েছিল, ডেকোরেটর দিয়ে। তো রাসেল ভাই উনি ওখানে বৃষ্টি বন্ধ হওয়ার আগ পর্যন্ত থাকেন। তো যখন দেখেন যে বৃষ্টি থেমে গেছে এবং তখন তিনি সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন। তো রাসেল ভাই যখন তিনি রওনা দেন তখন উনি দেখেন যে হাত ঘড়িতে দেখেন যে রাত প্রায় 12টা বাজে। তো রাসেল ভাই গ্রামের রাত 12টা মানে কিন্তু অনেক রাত, একটা হিউজ একটা সময়। তো এই রাত 12টার সময় আসলে রাস্তাঘাটে কাউকে দেখা যায় না, বিশেষ করে তার উপর মনে করেন যে বৃষ্টি হয়েছে, গ্রামের রাস্তাগুলো কাঁচা রাস্তা এবং বৃষ্টির কারণে কাদা কাদা হয়ে গেছে। আর এই কাদাময় রাস্তায় আসলে মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও আসলে পাওয়া মুশকিল। তো রাসেল ভাই ওই সুমন ভাইয়ের বাবা উনি বের হন। তো দেখেন যে হাত ঘড়িতে দেখেন যে রাত 12টা বাজে। তো তিনি দোয়া দূরত পড়েই বাসা থেকে রওনা দেন। তো ওই গ্রাম থেকে সুমনদের বাসা প্রায় 3 কিলোমিটার রাস্তা। তো রাসেল ভাই উনি যখন 1 কিলোমিটার রাস্তা আসার পর তিনি ওই রাস্তা পাশে বিশাল 2টা পাথর থাকে, অনেক লম্বা পাথর। এখন আসলে ওইরকম পাথর দেখতে পাওয়া যায় না, কিন্তু সেই সময় দেখা যায় যে প্রায় 2-3 বিঘা মিলে একটা জমির মধ্যে পাথর, এত বিশাল বিশাল পাথর ছিল এবং ওই পাথরের ভিতর দিয়েই আসলে রাস্তা ছিল। তো রাসেল ভাই এতক্ষণ তিনি 1 কিলোমিটার ভালোই আসতেছিলেন মেঠোপথ দিয়ে, কাদামুক্ত রাস্তা দিয়ে। তো যখনই তিনি সেই পাথরের ভিতরে প্রবেশ করলেন তিনি দেখেন যে চারপাশে এত ঘুটঘুটে অন্ধকার। তার কাছে মনে হচ্ছিল যে পাথরের থেকে শিয়ালের আওয়াজ আসতেছে, বা শিয়ালের যে গর্জনের মতো তারা যেরকম সাউন্ড করে সেরকম আসতেছে। তো প্রথমত তিনি একটু ভয় পাচ্ছিলেন যে হয়তো যেহেতু অনেকগুলো শিয়াল এই ঝোপের মধ্যে থাকে তো তিনি চিন্তা করতেছেন যে শিয়ালগুলো আবার তাকে আক্রমণ করে নাকি একা পেয়ে। তো তিনি নিরাপদে আসলে প্রথম পাথরটা পার হন। তো রাসেল ভাই বিপত্তি ঘটে দ্বিতীয় পাথরে গিয়ে। যখন তিনি দ্বিতীয় পাথরে প্রবেশ করেন তো তার কাছে একটা লাইট ছিল। অলরেডি তিনি অনেক দূর রাস্তা সে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসতেছিলেন এবং তিনি অনুভব করেন যে তার লাইটের আলো অনেক কমে গিয়েছে, ব্যাটারি চালিত লাইটের আলো। এত পরিমাণ অন্ধকার যেন লাইটের আলো সামনে তিনি 15-20 ফিট আগে কি আছে দেখা যাচ্ছে না, এত অন্ধকার। তো তিনি ভয়ে ভয়ে সেই পাথরটা পার হচ্ছিলেন। তো তিনি অনুভব করেন তার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। মনে হচ্ছে যে তার পায়ের আওয়াজটা ডাবল হচ্ছে। নর্মালি কাদামুক্ত রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায় কিরকম একটা শব্দ হয়, তো ওইরকম পানির মধ্যে কাদামুক্ত এর মধ্যে হাঁটার মধ্যে ওইরকম তিনি শব্দ পাচ্ছিলেন। তো তিনি যখন থেমে যান তিনি অনুভব করেন যে সেই শব্দটাও থেমে যাচ্ছে। তো
সুমন ভাইয়ের বাবা কোনোভাবেই সাহস পাচ্ছেন না যে পেছনে তাকিয়ে দেখবেন যে কে তার পেছনে হেঁটে আসতেছে। তো তিনি যখন সেই বাঁশঝড়টা প্রায় হলো অতিক্রম করবেন, তখনই তিনি অনুভব করেন কেউ একজন তার নাম ধরে ডাকে, এবং তিনি বেশ অবাক হয়ে যান যে তার নাম ধরে কে ডাকতেছে। তো প্রথমে তিনি ভাবলেন যে হয়তোবা তার কোনো পরিচিত, তাকে চেনেন, হয়তো তিনি তাকে নাম ধরে ডাকতেছেন। কিন্তু রাসেল ভাই, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে সেই কণ্ঠটা যে নাম ধরে ডাকতেছে, তিনি একজন অনুভব করেন যে কোনো মুরব্বী টাইপের, মানে বয়স্ক টাইপের তার নাম ধরে ডাকতেছে। তো যখন তিনি কাল্লা ঘুরিয়ে পিছনে তাকান, রাসেল ভাই তিনি দেখেন যে পিছনে কেউ নেই। তিনি আশেপাশে চতুর্দিকে লাইট মারেন, তিনি দেখেন কেউ নেই। তো এটা দেখে তিনি তো প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান, তার যেন কলিজা শুকিয়ে যায়, এত পরিমাণ তিনি ভয় পেয়ে যান। এবং রাসেল ভাই যখনই তিনি আবার হাঁটা শুরু করেন, ঠিক 1 মিনিট পর তিনি অনুভব করেন তার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। এবং এটা শোনার, এই সাউন্ডটা শোনার পর তিনি আবার পুনরায় ভয় পান এবং তার শুনেন যে তার নাম ধরে ডাকতেছে। এবার মনে হচ্ছে যে নাম ধরে যে ডাকতেছে একদম খুব কাছে থেকে। রাসেল ভাই তিনি এবার ভাবেন যে এবার হয়তোবা সত্যি সত্যি কেউ তার পিছনে আছে, তার পরিচিত। তো যখনই তিনি পিছনে তাকান, তিনি দেখেন যে তার লাইটের আলোতে দূরে একজন মানুষের মতো অবয়ব দেখা যাচ্ছে, কিন্তু তাকে চেনা যাচ্ছে না যে সে কে, কিন্তু বোঝা যাচ্ছে তো তিনি কোনো একটা মানুষ। তো রাসেল ভাই তিনি সেখানে দাঁড়ান এবং চিন্তা করেন যে হয়তোবা সেই মানুষটা তার কাছে আসবে এবং তাকে দেখতে পাবেন যে কে তার নাম ধরে রাখতেছে। কিন্তু রাসেল ভাই তিনি ওখানে দাঁড়িয়ে আছেন, যে মানুষটার অপেক্ষা করতেছেন যে মানুষটা আসলে হয়তোবা দেখবেন, কিন্তু তিনি দেখেন যে ওই মানুষটা ওই দূরে দাঁড়িয়ে আছে, তাকে যেখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে সে কোনো মানুষ দাঁড়িয়ে আছে, সেই মানুষটাও সেখানে দাঁড়িয়ে আছে। তো তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেন যে কে আপনি? আপনি আমার নাম জানেন কিভাবে? আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? সামনে আসুন। কিন্তু রাসেল ভাই সেই মানুষটা সামনে আসে না, সেখানেই দাঁড়িয়ে আছে। তো এরকম করে প্রায় তিনি কয়েক মিনিট দাঁড়িয়ে থাকেন এবং এক প্রকার তিনি বিরক্ত হয়ে যান এবং তিনি প্রচণ্ড পরিমাণ ভয়ও পেয়ে যান। তো রাসেল ভাই যখনই তিনি সামনের দিকে যাবেন, তিনি দেখেন যে রাস্তার মাঝে একটা বড় একটা বাঁশ লম্বালম্বি ভাবে ফেলানো, এবং বাঁশের গোড়াটা পাশেই ছিল। দেখেন যে একটা বাঁশ হেলে আর কি তার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, এবং এই রাস্তাটা, এই বাসটাকে পার হতে গেলে হয় বাসটাকে উঁচা করে ধরে তাকে নিচ দিয়ে যেতে হবে, অথবা বাসটাকে ডিঙিয়ে যেতে হবে। তো রাসেল ভাই এখানে ওই সুমন ভাইয়ের বাবা জানতেন যে অনেক সময় রাস্তাতে বাস পড়ে থাকলে সেটাকে ডিঙিয়ে যেতে মানা। আসলে ডিঙিয়ে গেলে নাকি অনেক সময় বাসগুলো উপরের দিকে উঠে মানুষটাকে আছাড় মারে, এ ধরনের তিনি শুনেছেন। তো তিনি ভয়ে ভয়ে চিন্তা করেন যে এটার উপর দিয়ে যাওয়া ঠিক হবে না। তো তিনি চিন্তা করেন যে বাসটাকে তিনি উঁচা করে ধরে বাসটার নিচ দিয়ে তিনি চলে যাবেন। তো রাসেল ভাই যখনই তিনি সেই বাসটার নিচ দিয়ে চলে যাওয়ার জন্য যান আর কি, তখনই তিনি অনুভব করেন সে বাসটার এত ওজন। নর্মালি একটা বাসের ওজন এত বেশি হওয়ার কথা না, তিনি তো একটা বাস তোলার কোনো ব্যাপারই না তার কাছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে একটা লোহার কোনো একটা বাস এখানে ফেলানো। সেই বাসটা তিনি 1 ইঞ্চিও সরাতে পারলেন না। তো সরাতে না পারার কারণে তিনি সেই বাসটার নিচ দিয়ে যেতে পারতেছেন না। তো রাসেল ভাই তিনি অনেকবার চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই নিচ দিয়ে যেতে পারলেন না, বাসটা এত নিচুভাবে পড়ে আছে। তো পরবর্তীতে তিনি এক প্রকার বাধ্য হয়ে রাসেল ভাই যখনই তিনি সেই বাসটার উপর দিয়ে যাবেন, তখনই তিনি অনুভব করেন যে একদম কোনো সমস্যা নেই, তিনি সুন্দরভাবে পার হতে পারতেছেন। এবং তিনি কারো কাছে জানতে পেরেছিলেন বা জেনেছেন যে যদি এই ধরনের সিচুয়েশন কখনো ঘটে এবং সেই বাসটার যদি পাতা ছিঁড়ে নিয়ে আসা হয়, তাহলে নাকি সেই যদি কোনো জিন হয়, তাহলে ওই জিনটা নাকি তার পিছু পিছে তার কাছে ক্ষমা চাবে এবং সেই বাঁশের পাতাটা চাইবে। তো রাসেল ভাই উনি ওই কাজটাই করেন। উনি ভাবেন যদি এটা কোনো জিনের কাজ হয়ে থাকে, তাহলে তাকে একটা উচিত শিক্ষা দিব। তিনি এই চিন্তা করে তিনি কি করেন, ওই বাঁশের একটা পাতা ছিঁড়ে নিয়ে আসেন।
তো আসার সময় দেখে যে না, কোনো ধরনের ভৌতিক ঘটনা তার সাথে আর ঘটে নাই। তিনি নিরাপদেই বাসায় আসেন এবং বাসায় এসে তার উঠানে তিনি বাঁশের পাতাটা ফেলে দেন এবং ফেলে দিয়ে তিনি বাসায় প্রবেশ করেন। তো প্রবেশ করার পর সবকিছুই স্বাভাবিক ছিল। তো রাসেল ভাই সমস্যা হয় ওই ফজরের দিকে। তিনি স্বপ্নের মধ্যে দেখেন একটা জিন তার পাশে দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই যখনই তার ঘুম ভাঙে, তিনি দেখতে পান যে একটা বুড়ো, একটা অনেক প্রায় 90 বছর বয়স হবে এর ধরনের একটা বুড়ো তার খাটের পাশে শুয়ে আসছে। রাসেল ভাই এটা দেখে তিনি প্রচন্ড পরিমাণে ভয় পান। তিনি দেখেন যে সেই রুমে তিনি একা, অথচ তার রুমে তার স্ত্রী থাকার কথা, অথচ সেই রুমে তিনি দেখেন যে তার পাশে একটা বৃদ্ধ লোক শুয়ে আছে এবং তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাসেল ভাই, সুমন ভাইয়ের বাবা এত পরিমাণ ভয় পেয়ে যান যেটা বলার বাইরে। এবং যখনই তিনি জিজ্ঞেস করেন, কে আপনি, আপনি আমার এখানে রুমে আসলেন কিভাবে, রাসেল ভাই সেই বৃদ্ধ লোকটি এবার জন্য শূন্যে ভেসে ওঠে এবং সে ভেসে থেকে বলে, তোর কত বড় সাহস, তুই বাঁশের পাতা ছেড়েছিস কেন? তুই জানিস না বাঁশের পাতা ছিঁড়তে নেই, এই জন্য তোকে শাস্তি পেতে হবে। তো ওই সুমন ভাইয়ের বাবা বলে যে আমার আসলে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এই ধরনের কাজ করব না। তো সেই বৃদ্ধ লোকটি বলে, তুই যেখান থেকে বাঁশের পাতাটা নিয়ে এসেছিস সেখানে রেখে আয়, না হলে তোর জীবন বিপন্ন হবে। তো রাসেল ভাই তিনি প্রচন্ড পরিমাণ ভয় পান এবং তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি এটা রেখে আসবো, আপনি চলে যান। এবং এটা করার সঙ্গে সঙ্গে রাসেল ভাই সেই বৃদ্ধ লোকটা ধোঁয়ার ন্যায় মিলিয়ে যায়। এবং রাসেল ভাই এরপরে সকালবেলা তিনি সেই বাঁশের পাতাটা উঠানে যান, যে দেখেন যে তিনি সেই বাঁশের পাতাটা খুঁজে পান না। তিনি সেই বাড়ির উঠানটা তন্ন তন্ন করে খোঁজেন, কিন্তু কোনোভাবেই বাঁশের পাতাটা খুঁজে পান না। তো এই তার বউ যখন দেখেন যে তিনি কোনো কিছু খুঁজতেছেন, তো ওই সুমন ভাইয়ের বাবা জিজ্ঞেস করেন, সুমন ভাইয়ের মা জিজ্ঞেস করেন যে আপনি কি খুঁজতেছেন এভাবে সকাল থেকে? তো সুমন ভাইয়ের বাবা বলে যে এইরকম আমি হলো একটা বাঁশের পাতা এনে উঠানে ফেলে দিয়েছিলাম, সেটা খুঁজে পাচ্ছি না। তো সুমন ভাইয়ের মা বলে, আরে ওটা তো আমি ঝাড়ু দিয়ে ফেলে দিয়েছি বলে। তখন সুমন ভাইয়ের বাবা জিজ্ঞেস করে যে কোথায় ফেলে দিয়েছো? পরে যখন বলে যে ওইখানে ফেলে দিয়েছি, পরে সুমন ভাইয়ের বাবা যে দেখে যে সত্যি সত্যি ওখানে সেই গাছের বাঁশের পাতাটা রয়েছে। এবং সুমন ভাইয়ের বাবা তাৎক্ষণিক সেই বাঁশের পাতাটা নিয়ে সেই বাঁশ জড়ে গিয়ে যেখান থেকে বাঁশের পাতাটা ছিঁড়েছিল সেখানে যে দেখেন তিনি সেখানে কোনো বাঁশ ফেলে রাখা নেই। তো তিনি বুঝতে পেরেছিলেন যে কোন বাঁশটা রাস্তা ফেলা ছিল। তিনি সেই বাঁশের গোড়ায় গিয়ে সেই পাতাটা দিয়ে এসে তিনি বাসায় এসে গোসল দেন এবং রাসেল ভাই পরবর্তীতে তার সাথে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেনি। তো এটাই ছিল সুমন ভাইয়ের বাবার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। তো পরবর্তীতে তিনি সুস্থ থাকেন, এখন পর্যন্ত তার সাথে আসলে কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটেনি। তো সুমন ভাই জানিয়েছেন যে তার দাদার সাথে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, তিনি তার দাদার কাছ থেকে শুনেছেন। তো আমি চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোতে সুমন ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শেয়ার করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন মনোয়ার শিকদার, নোয়াখালী সদর থেকে। 1999 সালের ঘটনা, বেশ আগের, এবং তখন মনোয়ার কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছেন। মনোয়ারের পরিবারের ইচ্ছা ছিল তাকে ঢাকায় পাঠানো এবং আসলে তাকে পলিটেকনিক্যাল স্কুলে পড়ানোর, সেখানে তিনি এই কারিগরি জিনিস শিখবেন এবং এটাই তার পরিবারের ইচ্ছা ছিল। তো মনোয়ার সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এসছেন। তো ঢাকায় যখন এসছেন তার থাকার জায়গা হলো তার মামার কাছে। মনোয়ারের ছোট মা মুশতাক তখন ঢাকায় একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। তো তার কাজ ছিল আসলে দেখাশোনা করা, কেয়ারটেকার। তো তাদের কোম্পানির অনেকগুলো বিল্ডিং এর কাজ হচ্ছিল উত্তরাতে, এবং উত্তরার শেষ অংশে, শেষ অংশ বলতে তখনকার সময় ওইটাই শেষ অংশ আর কি। এক একটা জায়গা বিল্ড হয়ে হয়ে সামনে যাচ্ছে নদীর কাছাকাছি এবং খুব ফাঁকা জায়গা। তো সেইখানেই এই পাশে বেশ অনেকখানি জায়গা নিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ চলছিল এই মনোয়ারের মামা যে কোম্পানিতে কাজ করে সেখানে। তো মনোয়ারের মামার বেসিক্যালি কাজ ছিল এই কয়েকটা প্রজেক্ট
তিনি একাই দেখাশোনা করতেন। সেগুলোর মধ্যে লোক ছিল, প্রত্যেক বিল্ডিংয়েই মানুষ থাকতো, কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে। তো মনোয়ার মামা ছিল তাদের মধ্যে হেড, তিনি যে দেখাশোনা করতেন। তো মনোয়ার সেখানে যায় সেই মামার কাছে। তো তার মামার যেই বিল্ডিংটায় তার মামা থাকতেন সেটা একটা বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে তখন। তো সেই বিল্ডিংটা একেবারে শেষ প্রান্তে, তো সেইটারই একদম উপরের তলায় 6 তলার উপরে একটা রুমের মধ্যে তার মামা থাকতেন। আর নিচে ফ্লোরগুলা কয়েকটা তৈরি হয়েছে, কয়েকটা হয় নাই, বাতাস আসা যাওয়া করে, হু হু করে, বেশ বড় জায়গা নিয়ে বিল্ডিংটা। তো যাই হোক, তো সেখানে সেই সিঁড়ি যে লাগানো, লিফটের যে একটা ডোম সেটা তৈরি হয়েছে, আর যে সিঁড়িটা সেটাও কিন্তু তখনও মানে ঠিক মতো তৈরি হয়নি, জাস্ট ঢালাই করে গেছে এরকম। তো মনোয়ার সেখানে উঠে, তার কাছে একটু অস্বস্তি লাগে, কারণ সে যখন ওখানে পৌঁছাইছিল তখন দুপুরের পর, তখনই কেমন গা ছমছম একটা পরিবেশ, কারণ ওইখানে বাড়ি ঘর তেমন একটা নাই। আর ওই ব্লকের মধ্যে যে কটা বাড়ি হচ্ছিল তার মধ্যে ওই যে কয়েকটা বিল্ডিং হচ্ছে মনোয়ারের মামার সেই কোম্পানি, মানে মামা যে কোম্পানিতে চাকরি করে তাদের প্রজেক্ট, আর এছাড়াও তো একটা প্রজেক্ট আছে ওইখানে। আর বেসিক্যালি ফাঁকা পুরো জায়গাটা। তো ওখান দিয়ে হেঁটে গেলে সামনে, ওই বিল্ডিং থেকে হেঁটে যদি সামনে যায়, এই পাশে আর কোনো বিল্ডিং নাই, ফাঁকা জায়গা। বিল্ডিং মানে তাদের যে বিল্ডিংটা, ওই যেটার মধ্যে তার মামা থাকে, তারপরে একটা ফাঁকা জায়গা, একটা মাঠের মতো বেশ বড়, এবং ওইটাতে কোনাকুনি হেঁটে গেলে নদী, এবং ওই নদীর সাইড দিয়ে এটা মানে একটা খালের দিকে মিশে গেছে। জায়গাটা খুব সুন্দর কর্নারে। তো মনোয়ার দেখছে ওই জায়গাটা, তার বেশ ভালো লাগে। তো যাই হোক, সে দুপুরবেলা যখন মামার ওইখানে গেছে, গা ছমছম করা পরিবেশ, সিঁড়ি বেশ গা ছমছম করা, হেঁটে উঠতেছে নিচের বিল্ডিং মানে ফ্ল্যাটগুলোতে বা ফ্লোরগুলোতে তখন কাজ হচ্ছে না, কোনো কারণে কাজ থেমে আছে। কোম্পানি যেটা করে হয়তো স্ট্রাকচার তৈরি করে আরেকটা জায়গায় ইনভেস্ট করে সেটা করতে থাকে, এইভাবে চলে আর কি। তো তখন লাকিলি মোশতাক সাহেব যে বিল্ডিংটা থাকতেন সেখানে কোনো কাজ হচ্ছে না আর কি। তো উঠতেছে একদম নীরব নিথর, প্রত্যেকটা ফ্লোর ফাঁকা ফাঁকা এরকম। তো উঠে মামার ওখানে যখন উঠছে, মামার যে রুমটা মানে যেটাতে মোশতাক সাহেব থাকতেন সেটা মোটামুটি তৈরি করা হয়েছে। সেখানে দেয়াল টেয়ালে প্লাস্টার লাগানো, রং টং করা, একটা ফ্যান ঘুরতেছে, ফ্যান চলে। আর ওই রুম থেকে বেরোলে বাকি জায়গাটা আবার খোলা, ওই সামনে পুরো মানে পিলার টিলার আছে, একটু করে দেয়াল করা, এদিক দিয়ে হেঁটে গেলে দেখা যায় একেবারে অন্যরকম খালি। তবে পাশে দাঁড়ালে দূরে নদী দেখা যায়, খুব সুন্দর দৃশ্য, মানে খুব সুন্দর, নদীর বেশ খানিকটা দেখা যায়। মানে যেহেতু আশেপাশে তেমন বিল্ডিং টিল্ডিং নাই, খোলা প্রান্তর, এবং দূরে প্লট, আবার ওই পারেও প্লট আছে। তো খুব সুন্দর লাগে, কিছু নৌকা চলতেছে, খুব সুন্দর। তো এইটা দেখে আসলে মনোয়ারের খুব ভালো লাগে, সেখানে দাঁড়ায় খুব এনজয় করে জিনিসটা। তো যাই হোক, মামার সাথে গল্প গুজব করে, দুপুরে যেদিন আসছে মামা বসে থাকে, ওই খাবার নিয়ে আসছিল হোটেল থেকে, ভালো খাবার টাবার খাওয়ায়। তো গল্প গুজব করে বিকালবেলা সে মামারে বলে যে মামা চলো একটু হাঁটিয়ে দিকে যাই। তো তার মামা যেহেতু মনোয়ার আসছে, সেও মনে করে আচ্ছা ভাইগনার একটু দেখাই। তো নেমে তারা নিচে যায়, নিচে গিয়ে বলে যে মনোয়ারে বলে কই যাবি, বলে যে চলো ওদিকে যাই, ওই যে রাস্তায় খোলা মাঠের মতো জায়গাটা, তো কোনাকুনি হেঁটে আর কি। তো ওই কোনাকুনি হাঁটা রাস্তা দিয়ে হাঁটে। বেসিক্যালি তারা বুঝলো যে, মনোয়ার বুঝলো যে এই কোনাকুনি রাস্তাটা একটা পায়ে চলা পথের মতো মাঠের মাঝখান দিয়ে, এটা কারণ হচ্ছে এখান দিয়ে হেঁটে যায় মানুষ, গিয়ে ওই নৌকা এসে থামে ওই খাল আর নদীর কর্নারে, ওই নৌকা এসে ওখান থেকে আবার উঠে মানুষ এদিক ওদিক যায়, মানে পার হয় আর কি। তো সে খুব পছন্দ করতেছে, বিকাল গড়ায় গেছে, খুব সুন্দর একটা পরিবেশ চারিপাশে। আর দেখতেছে যে ঠিক খালটার ওই পারে আর কি, ওই পাশে বাচ্চা ছেলে পেলে খেলতেছে মাঠের মধ্যে, ওইখানে খুব সুন্দর। তো হেঁটে দেখলো বড় গাছ আছে, একটা গাছের ছায়া পড়ছে এখানে, খুব সুন্দর। তো মনোয়ার বলতেছে তার মামালেতে গ্রামের মতো পুরা। তো তার মা বলতেছে যে হ্যাঁ গ্রামের মতো থাকবো না, সব মানুষ নিয়ে নিবে, এই যে জায়গা দেখছো পাশে এটাও নিয়ে নিতেছে, নিয়ে সব এগুলা শহর হয়ে যাবো, এগুলো আর থাকবো না, বড় বড় বিল্ডিং দেবো এখানে। তো যাই হোক, তো হাঁটতে হাঁটতে মনোয়ার যে দেখে মানে একেবারে ওই ইসের কর্নারে, মানে ওই মাঠের মতো জায়গাটা একদম কর্নারে ছোট্ট মাচানের মতো করা। মামা এইটা কি, এখানে মাচান করা কি হয়? মাছ টাছ ধরতো মনে হয় আগে মানুষ, আবার নৌকা এসব থামে এখানে, এসে কেমন মাছ ধরা যায় না? ধরা যায়, ধরে দেখে তো দেখি কিছু মানুষ তো ধরে, ওই পাশে বসে টসে। তুমি ধরো না? জিজ্ঞেস করলো মামা। মামা গায়ে আমার সময় নেই, এই কাজ দেখতে দেখতে দিন চলে যায়, কত কাজ তুই জানোস, এগুলো সময় হয় না, আমি তো আজকে তোরে নিয়ে বেরিয়েছি, আমি হাঁটতেও পারি না। যাই হোক, মামা ভাইগনা ওখানে হাঁটাহাঁটি করে, এবং দেখা যাচ্ছে একেবারে বেলা গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে, তখন দুজনে হেঁটে চলে আসে। তো মামারে বলে যে কি উপরে যাবা? মামাকে না চল তোরে হাঁটায় নিয়ে আসি, ঘুরে নিয়ে যাক। তারা দুজন ঘুরে অন্যান্য প্রজেক্ট দেখে ইত্যাদি করে রাতের বেলা মনোয়ারকে খাওয়ায় একবারে নিয়ে আসতেছে আর কি তার মামা। তো মনোয়ার আসার সময় রাতের পরিবেশটা দেখে আরো অন্যরকম হয়ে যায়, কারণ তারা যেখানে থাকে তারা কিন্তু, মনোয়ার কিন্তু একেবারে তখন সদরে থাকতো না, সে থাকতো একটু ভিতরে গ্রামের দিকে। তাদের ওইখানেও কিন্তু মানুষজন ছিল, মানে হাঁটাচলা করলে মানুষ দেখা যাইতো, দু একজন মানুষের দেখা হতো গ্রামের।
এখানে দেখতেছে যে আসতেছে, কারোর সাথে দেখা হচ্ছে না। এই যে বিল্ডিং গুলা তৈরি হচ্ছে, এগুলাকে মনে হচ্ছে একটা অ্যাবান্ডন, মানে একটা মানে কংক্রিটের স্তূপ মনে হচ্ছে। কারণ বিল্ডিং এর একটা অবকাঠামো দাঁড়ায় আছে রাতের বেলা এবং ঝিঝি পোকার মতো ডাকতেছে জোরে জোরে ঝিঝি, কারণ মানুষজন নাই। আবার গ্রামের মতো নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা মনে হচ্ছে কেউই নেই এখানে, প্রেতপুরীর মতো মনে হয়ে গেছে। একটু অড লাগছে, বলে মামা এনে থাকো কেমনে, এই কেমন মানুষজন নাই, কিচ্ছু নাই। তার মা বলছেন মানুষ আয় না এখানে। আগে তো এখানে ক্ষেত ছিল, নদীর পাড়ে ক্ষেত ট্যাত ছিল, তো মানুষ আবার মাছ টাছ ধরতো, নৌকা চলতো একটা সময়। এখন আর এরকম না, এখন আস্তে আস্তে যেহেতু বিল্ডিং টিল্ডিং হইতেছে, মানুষজন এগুলো তো বিক্রি করে দিয়ে গেছে জায়গা জমি, এরা কেউই আসে না, এই জায়গা ফাঁকা পড়ে থাকে। আর ওই যে মানুষজন থাকে ধর আরো দূরে গেল ওই পাশে, ওই যে নদীর পারে দেখছো ওইখানে মানুষ থাকে, আর এদিক দিয়ে হাইটা গেলে দূর দূরান্ত পর্যন্ত মানুষ নেই। আমরা তো হাঁটতেছি যে এটা গলি দিয়া, এই গলির পাশে কিন্তু দেখ ঘর বাড়ি, আর আমাদের ওই যে ওই পাশে হলো মেন রাস্তা, মেন রাস্তায় মানুষ নাই। আর এদিকে আর কি কবি, আর ওই সামনে গেলে দেখবি ওইখানে কিছু মানুষজনের আবার বাড়িঘর আছে। এই তো সে বলতেছে মামারে, মনোয়ার যে ভয় লাগে না তোমার রাত্রেবেলা? আরে না, কি তুমি একা থাকো এত উপরে বিল্ডিং এ, আমার তো এখনই কেমন লাগতেছে। মামাকে আরে না, কি এর ভয়, চল। তো বলে হাঁটতে হাঁটতে তারা যায় বিল্ডিংটাতে উঠে। বিল্ডিংটাকে দেখেই মনোয়ারের কেমন যেন ভয় লাগতেছে রাত্রেবেলা। মনে হচ্ছে এই বড় একটা স্ট্রাকচার দাঁড়ায় আছে, মানে বেশ বড় জায়গা নিয়ে করা, 6 তলা হইলো, বেশ বড় জায়গা নিয়ে করা, তো মানে চারিপাশ থেকে বেশ বড় লাগতেছে। আর এই যে কংক্রিটের পিলার করা, দেয়াল করা নাই সব জায়গায়, তো সুতরাং এই নদীর ওই পারে যে চাঁদ উঠছে, হ্যাঁ মানে এটা কিন্তু নদী খাল মিলছে কাছাকাছি জায়গায়। এখান থেকে চাঁদের আলোটা যখন পড়ছে বিল্ডিং এর ওই পাশে এসে, এই যে মানে খোলা জায়গাগুলো দিয়ে পিলার গুলাকে মনে হচ্ছে কঙ্কাল সার একটা কংক্রিটের একটা বিল্ডিং, বেশ অন্যরকম লাগতেছে। তো যাই হোক, মনোয়ার এইগুলা দেখতে দেখতে মামার সাথে হাঁটলো, এবং তার মামার কাছে একটা ছোট্ট টর্চ লাইট আছে এরকম, মানে পেন্সিল ব্যাটারি, ওইটা দিয়ে মেরে মেরে তার মামা উঠতেছে। তো মনোয়ার পিছন পিছিয়ে ফলো করে উঠতেছে, প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছে, তার ভয় লাগতেছে। তো যাই হোক, কিছু তো করার নাই। আবার এর মধ্যে একটা অ্যাডভেঞ্চারও লাগতেছে, কেন মনোয়ার এরকম পরিবেশে আগে থাকে নাই। তো যাই হোক, উঠে গেল, উঠে গিয়ে সে ওই তার মামার যে রুম সেখানে ঢুকে গেল, তারা লাইট জ্বালাই দিল তার মামা ওইখানে। তো যাই হোক, বসলো, খাওয়া দাওয়া কিন্তু করে আসছে মামা ভাগনা বাইরের থেকে, তো বেশ ভালোই অনেকক্ষণ বসে বসে থাকলো। তার মনোয়ার বললো যে ঘুমায় যেতে হবে, তার মামাও দেখা গেছে ঘুমের প্রিপারেশন নিল। আর পরদিন মনোয়ারের যেতে হবে তার সেই পলিটেকনিক্যাল স্কুল যেটা সেখানে। তো যাই হোক, সবকিছু বাতি টাতি নিভায় তারা ঘুমায় গেল। রাত পার হয়ে গেল, মনোয়ারের আরই নেই। পরদিন মনোয়ার সকালে তার মামারে বলতেছে, তার মামা তখনও শুয়ে আছে, মামা বেরোয়নি, সকাল 8টা বাজে এরকম। মনোয়ার উঠে বলতেছে যে মামা, আমার একটা বড়শি রসি এনে দিও, মাছটার ধরুম। তো মামা বড়শি? হ্যাঁ। কোথার থেকে তুমি ম্যানেজ করে দাও না, কোথার থেকে বড়শির মাছটার ধরুম? তুই না আজকে স্কুলে যাবি, ওখানে যা কথা বলবি? হ্যাঁ যাবো, আসার পরে যদি পাই, তুমি দেখো না। মামাকে আচ্ছা ঠিক আছে, আমি দেখুন না, আইনা রাখুন, যা, এখানে কেউ মাছ তো ধরে, খবর নিমুনে। তো যাই হোক, মনোয়ার ওখানে সময় টময় কাটায়। সকালের পরে সে বের হয়ে যায় একটা টাইমে ওখান থেকে, এবং সেই মেন রোডে উঠে, তার মামা আগেই দেখাই দিয়েছিল, ওখান থেকে সে চলে যায় তার সেই পলিটেকনিক্যাল স্কুলের দিকে, সেটা আরেকটু এদিকে মিরপুরের দিকে। যাই হোক, সেখানে গিয়ে সে তার কাজকর্ম সেরে ভর্তির বা এগুলার সিস্টেম আছে এগুলো সব সেরে সে ওখান থেকে যখন বেরোয়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে, মানে একেবারে পড়ন্ত বিকাল এরকম সময়। মানে সে যখন এসে পৌঁছায় আর কি, উত্তরা এসে পৌঁছায় আবার। তো বাস থেকে নেমে হেঁটে ওখান থেকে ওই গলির মধ্যে দিয়ে সে আসতেছে, পুরা কোয়াইট, বিকালের মধ্যেই দেখতেছে কোয়াইট, মানুষজন কম, রাস্তায় খুব হেঁটে যাচ্ছে দিক ওদিক দিয়ে। তো এসে আবার সেই বিল্ডিং এ উঠে, অনেক ক্লান্ত সে, খাওয়া দাওয়া করছে এখানে হোটেলে। তো হেঁটে যখন উপরে উঠছে, উঠে দেখতেছে যে তাদের রুমের দরজা খানিকটা খুলে রাখা। তো সে বুঝলো যে মামা ভিতরেই আছে। সে ঢুকলো রুমে ঢুকে দেখতেছে যে আলো কমে গেছে, যেহেতু বিকাল পড়ে গেছে। ওই জানলা দিয়ে হালকা আলো আসতেছে ঘরের মধ্যে, আর মামা শুয়ে আছে বিছানায়। আর মামার যে বিছানার পায়ের কাছে সেখানে একটা বালতি রাখা, রঙের বালতির মধ্যে দিয়ে একটা বড়শির মাথা উকি দিচ্ছে, মানে একটা ওই যে ছিপের মাথা, মানে মাছ ধরার যে রড। সে সময় এত উন্নত ফিশিং রড ছিল না, তো তারপরও মাছ ধরার যে ছিপ সেটার রডটা উকি দিচ্ছে। তো মনোয়ার তো খুব খুশি হয়ে গেল যে মামারে বলছিল মামা আনছে। তো সে তাড়াতাড়ি ওখানে তার জিনিসপত্র টুকিটাকে হাতে যা ছিল রেখেই তাড়াতাড়ি গেল সে ছিপের কাছে, যে দেখলো যে হ্যাঁ ছিপের মধ্যে সুতা লাগানো নাইলনের, এবং তখন নাইলনের সুতা ইউজ করতো। তো সেই সুতা লাগানো, এবং ভিতরে দেখলো যে হ্যাঁ জিনিসপত্র যা মানে লাগে সেগুলো আছে। আর বালতির একদম নিচে আদার টাদার রাখা, মাছের জন্য যে খাবার নিয়ে আসা আদার, কেঁচো টেচো কি এগুলো রাখা আছে বালতির নিচে। তো সে খুব খুশি দেখলো যে মামা শুয়ে আছে বিছানার মধ্যে, তার মানে ওখানে চৌকি ছিল 2টা, মামা যে চৌকিটাতে শুয়েছিল শুয়ে আছে মামা, মানে ঘুম।
তো বুঝলো হয়তো মামা ক্লান্ত হয়ে ঘুমাইছে এসে। তো সে আর মামাকে ডিস্টার্ব করলো না, সে নিজেও তার জুতা টুতা খুলে তার এই পাশে যে একটা চৌকিতে শুইতে দিছিল তার মামা, ওটাতে শুয়ে পড়ে। তো শুয়ে এতটাই ক্লান্ত সে ঘুমায় গেছে, মনোরে আর মানে আর জেগে থাকে, একদম তলায় গেছে ঘুমে। তো ঘুম যখন ভাঙছে তার, সে দেখতেছে ঘরে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে, ওখানে তখন ওই যে লাল ফিলামেন্টের বাতি জ্বলতো, ফিলামেন্টের বাতি জ্বলতেছে। বিছানাতে তার মামা নাই, মানে পাশের যে চৌকিতে মামা ছিল মামা নাই, ও বড়শিটা আছে ওই জায়গা মতো, এবং মানে তার চোখটা একটু কেমন হয়ে রয়েছে, কারণ অসময় ঘুমাইছে এবং উঠছেও অসময়। উঠে দেখতেছে রুমের মধ্যে হালকা আলো এবং তার দরজাটা লাগানো, মামা নাই রুমে। তো সে বুঝলো যে মামা হয়তো বাথরুমে গেছে বা কোনো কাজে গেছে, হয়তো আশেপাশে নামছে কিছু। তো সে উঠে বসলো, উঠে বসে তার কাছে কেমন লাগতেছে, সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। বাথরুম বলতে ওইটার সাথে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল, কারণ এই বিল্ডিং এ তখনও ওইরকম পানির ব্যবস্থা করা হয়নি। ছাদের মধ্যে যে প্লাস্টিকের ট্যাঙ্ক আছে, তো সেখান থেকে পানি মানে একটা সময় উঠায়, সেটাই আবার এখানে একটা ড্রামে ভরে রাখে। যাই হোক, মানে খুব ফ্যাসিলিটেড বাথরুম না আর কি। তো সে ওখানে ড্রামে পানি ছিল, সেটা দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে বেরোয় তখন একটু মানে নিজের কাছে নর্মাল লাগতেছে, কারণ সন্ধ্যার সময় ঘুমাইছে, অন্যরকম লাগতেছিল। তো কেমন জানি বেশ একা একা লাগতেছে, এরকম সময় বেরিয়েছে এবং কেমন ঝিঝি পোকার মতো ডাকতেছে, কেমন একটা শব্দ রাতের। তো সে বাথরুম থেকে বের হয়ে গেট খুলে রুম থেকে বেরিয়েছে, বের হয়ে দেখতেছে পুরো খা করতেছে ফ্লোরের মধ্যে জাস্ট একটা সাইড যেখানে আলো নাই, ওখানে চাঁদের আলো এসে পড়ছে বাইরে থেকে, আর খা করতেছে। তো সে কিছুক্ষণ বসে থাকলো, মোনার কিছুক্ষণ বসে থেকে তার কাছে ভালো লাগতেছে না। মামাও আসার নাম নেই, তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না, সে যে কল দিয়ে মামারে খুঁজবে এরকমও নাই। তো কি করবে, সে অনেকক্ষণ চিন্তা করলো যে আমি বালতি নিয়ে মাছ ধরতে যাই, ভিতরে তো আদার টাদার সবই আছে। আর মনোয়ার আসলে মাছ ধরায় মোটামুটি অভিজ্ঞ, সে মাছ ধরতো গ্রামে, এটা তার কাছে বেশ একটা আনন্দের ব্যাপার, সে খুব এনজয় করে ব্যাপারটা। তো সে আর অন্য কিছু চিন্তা না করে সোজা আলনার থেকে তার একটা পাতলা জ্যাকেট ছিল সেটা নিল, কারণ তখন খানিক ঠান্ডা পড়ে যাচ্ছে। তো জ্যাকেটটা পরে সে বালতিটা নিল। তো নিয়ে চিন্তা করতেছে যে মামার টর্চ লাইটটা থাকলে ভালো হতো, সিঁড়ি দিয়ে নামতে হবে, কি অবস্থা। তো বুঝলো যে মামা তো লাইট নিয়ে গেছে, এখন কেমনে কি করবো, এটা একটু চিন্তা করতেছে সে। এর মাঝে সে হঠাৎ দেখলো যে তার মামার যে চৌকির নিচে একটা হারিকেন দেখা যেতেছে। তো সে তাড়াতাড়ি হারিকেনটা নিল, নিয়ে ঝাঁকা দিল, দেখলো যে হ্যাঁ ভিতরে তেল আছে, কেরোসিন আছে। আর মনোয়ার গোপনে ধূমপান করতো, মামার সামনে না, লুকায় করতো। তো সেই জিনিসপত্র তার কাছে আছে, ম্যাচ ইত্যাদি ইত্যাদি। সে চিন্তা করলো বাস হইছে কাজ। তো সেই বালতিটা নিল, হারিকেনটা বালতির মধ্যে ঢুকায় বললো যে লেটস গো। মনে চিন্তা করে সে বের হয়ে গেল ঘর থেকে। সেই দরজাটাকে চেনে লাগাই দিল, দেখলো যে মামাও লক করে যায় নাই, তো সুতরাং তারও লক করার দরকার নেই, জাস্ট নবটা ঘুরে দরজাটা লাগাই দিল। তো যখন দরজাটা আটকাই দিছে তখনই কিন্তু অন্ধকার পুরা, মানে সেই যে ফ্লোরে দাঁড়ায় আছে শুধু ওই পাশে চাঁদের আলো ঢুকছে। তো সে চিন্তা করলো হারিকেনটা জ্বালানো দরকার। তো ওখানে দাঁড়ায় হারিকেনটা জ্বালাই দেখলো একটা টিমে আলো তৈরি হয়েছে। যাই হোক, সে হারিকেনের আলোতে এক হাতে হারিকেন এক হাতে বালতি নিয়ে সে নামা শুরু করলো সিঁড়ি দিয়ে। নামতেছে, সিঁড়ি দিয়ে নামতেই কেমন একটু ভয় লাগতেছে, কারণ সে বুঝতেছে প্রত্যেকটা ফ্লোর খালি, কোনো মানুষজন নাই, কেউ নাই, মানে পুরা ফাঁকা ফ্লোর। তো নামে এক একটা, এবং তার কাছে কেমন জানি ভয় লাগে, মনে হয় কেউ একজন মানে তাকাবে এরকম মনে হইতেছে। যাই হোক, বেশ ভয় পেতে সে একসময় নিচে নেমে এসে একেবারে বিল্ডিং এর কোনা দিয়ে নেমে যায় সেই মাঠে, কোনাকুনি হাঁটার মাঠে। তো হাঁটতেছে, মাঠের মধ্যে কেউ নাই, এবং সে অবাক হলো যে নদীর উপর থেকে কুয়াশা এসে হালকা করে মাঠের প্রায় হাঁটু পর্যন্ত ঢেকে রাখছে, মানে মনে হচ্ছে হাঁটু পর্যন্ত কুয়াশা। আর ওই পাশে মানে দেখা যাচ্ছে নদীর পানি, ওই পাশে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে কুয়াশার মধ্যে পড়ছে, কিছুটা নদীর পানিতে পড়ছে। আর ওই পাশের যে মাঠের পাশে কিছু যে গাছগাছালি আছে, কিছু এরকম ছোট ছোট নলখাগড়া টাইপের, ওগুলা পুরা কুয়াশায় ঢেকে গেছে, মানে কেমন একটা মানে মিস্টিক একটা এনভায়রনমেন্ট। যাই হোক, তার কাছে মনোয়ারের কাছে মনে হলো যে গ্রামে এরকম দুই এক সময় মাছ ধরতে গেছে, সেই জায়গাগুলা এরকম লাগছিল তার কাছে, বাট এইখানে কেন জানি আরো অন্যরকম লাগতেছে তার কাছে, বেশ একটা ভৌতিক পরিবেশ, সে একা তো, তার কাছে অন্যরকম লাগতেছে। যাই হোক, হারিকেনটা সামনে বাড়াই ধরে যাচ্ছে, কুয়াশাটাকে মনে হচ্ছে হারিকেন আলো ছড়াই দিয়ে ওটা জ্বালাই দিতেছে, কুয়াশাটাকে আলোতে জ্বালাই ফেলতেছে, একটা লালচে আলোতে কুয়াশা জ্বলে উঠতেছে এরকম লাগতেছে। কেন হারিকেনটা তো সেরকম সামনের দিকে বাড়ায় হাঁটতেছে, নিচের দিকে মাটির থেকে খানিকটা উঁচাতে, আর মাটির একটা ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে, মানে ঠান্ডা মাটি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। যাই হোক, এইভাবে হাঁটতে হাঁটতে একসময় সে একেবারে মাঠের প্রান্তে চলে আসলো, নদীর শব্দ পাইতেছে, হালকা পানির কুলকুল শব্দ, মানে পানি এসে হালকা বাড়ি খায় যে ঢেউয়ের সেরকম। তো পাশটায় চলে আসলো সে, হারিকেনটা উঁচা করে ধরে দেখতেছে যে ওই যে একটা বাঁশের পাটাতন সেটা আছে, এবং পানি বাঁশের পাটাতনের একটু নিচে এসে কুলকুল করতেছে।
তো সে হেঁটে গিয়ে কাছাকাছি গেল, ঠান্ডাটা মনে হচ্ছে সেখানে বেশি, পানির কাছে ঠান্ডাটা বেশি লাগতেছে। তো গিয়ে সে বালতিটা রাখলো পাটাতনের উপর, তারপর সে পা দিয়ে একটা পাড়া দিল যে পাটাতন কি এখনো শক্ত না একেবারে ভেঙে ভেঙে যাবে। দেখলো না বেশ স্ট্রং পাটাতন। তো ওইখানে সে পাড়া দিয়ে উঠলো, উঠে দেখলো যে না খুব একটা ওই যে মানে নড়বড় করে সেরকমও না, একটু মচমচ করতেছে যেহেতু বাঁশের উপর পাড়া দিচ্ছে সে। তো হারিকেনটা রেখে সে সুন্দর করে তার বালতি থেকে ছিপটা বের করে রাখলো পাশে, এবং তারপরে সে দেখলো যে বালতির নিচে আরো জিনিসপত্র আছে। একটা পলিথিন পেলো, সেটাকে নিয়ে বিছালো আগে, বিছায় সেটার মধ্যে সে তার সেই বড়শির প্যাকেট থেকে কয়েক রকমের বড়শি আছে, বড়শি বের করে নামায় রাখলো। তারপর আদার গুলা নামাইলো যেগুলো সে বড়শিতে ইউজ করবে, এগুলো একটা নামায় টামায় তারপর সে চিন্তা করতেছে যে এখন কিভাবে কি করবো। তো যাই হোক বড়শি সুতা রেডি করলো, সেটার মধ্যে সে বড়শি বাঁধলো, বেঁধে দেখলো যে হ্যাঁ প্যাচ দিয়ে বাঁধতে হয়, সেটা বেঁধে দেখলো যে ঠিক আছে, বড়শিটাও খুব সুন্দর, তার পছন্দ হলো। যাই হোক সে আদার দিয়ে বড়শি মারলো, প্রথমে পানিতে ছুঁড়ে মারলো এবং দূরে যায় ফাঁস করে তার বড়শি পড়ছে। পড়ার পরে সে বসে আছে, আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে। তো কিছুক্ষণ বসে থাকার পরে তার কাছে মনে হলো যে তার জল বিয়োগের প্রয়োজন পড়ছে, মানে কেমন জানি তার মানে অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে বড়শি তো এখানে রেখে গেলে কি অবস্থা, বড় মাছ টাছ টেনে নিয়ে গেলে কেমন হবে, আবার যে আসলে টান দেয়, এগুলো চিন্তা করতেছে। অনেক কিছু চিন্তা করতে করতে সে বড়শিটাকে টেনে নিল, হারিকেন সহ নিয়ে যে ওই মাটিতে মানে ওই ইসে উঠলো না, ওই যে মাচার থেকে নেমে মাটিতে উঠলো, উঠে যে একটু দূরে বড়শিটা রাখলো, রেখে সে হাঁটা দিল আর কি, মানে তার যেই ছিপটা রেখে সে হারিকেনটা নিয়ে হাঁটা দিল। ওই সামনে দেখছে একটা ঝোপ, ওই ঝোপের ওখানে চলে যাবে, জল বিয়োগ করে আবার আসবে। তো এই চিন্তা করে সে ঝোপের কাছে গিয়ে হারিকেনটা ঝোপের পাশে রেখে সে চলে গেল ঝোপের আড়ালে। তো গিয়ে সে তার মতো কাজ সেরে আসছে, এসে হারিকেনটা নিচ্ছে, তাড়াতাড়ি আবার চলে গেল। তো গিয়ে যেখানে ছিপ রাখছে ওখানে ছিপ নাই। তো এটা দিকে তো তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো, ছিপ কই গেছে, ছিপ কি বড় কোনো মাছ টান দিয়ে নিয়ে গেছে সুতা সহ, মানে অনেকখানি সুতা তো সে ছেড়েই আসছে এখানে এই পর্যন্ত। তো সে মানে একেবারে আটকায় উঠে সে তাড়াতাড়ি গেছে, সামনে থেকে ছিপ নাই, হারিকেন উঁচা করে ধরে সামনের দিকে হাঁটা দিল। এর মধ্যে দেখতেছে যে কুয়াশা বেড়ে গেছে, কুয়াশা বেশ খানিকটা বেড়ে গেছে, মানে হারিকেনের আলো সামনে যে মনে হচ্ছে কুয়াশা সেটা জ্বালাই দিতেছে, মানে কুয়াশার মধ্যে জ্বলে উঠতেছে এরকম, মানে হারিকেনের আলোটা মানে মনে হচ্ছে কুয়াশাটাকে লাল করে ফেলতেছে সামনে। তো বেশ খানিকটা সামনে গিয়ে সে দেখলো ওই মাচানে ওইখানে মনে হচ্ছে কেউ যেন বসে আছে, হাতে ছিপ। তো সে চিন্তা করলো আরে এটা কি মানে আমার মামু এসে পড়ছে নাকি। তো ডাকলো মামু, তো মনে করছে তার মামা নাকি, তো কোনো উত্তর নাই। তো সে মনে করলো যে মামাই মনে হয়, এবং হারিকেনটা সামনে ধরে আরো যখন কাছে আসছে মোটামুটি একটু কুয়াশা ভেদ করে, তো তখন তার কাছে মনে হচ্ছে মামাই তো, এইরকম শার্ট তো মামারই পরা দেখছে, কিন্তু একটা শাল পরা, মামা মাথার উপরে শালটা পেঁচায় রাখছে, মনে ঠান্ডা দেখে মনে হয় মামা শাল দিয়ে আসছে। তো সে কাছে আস্তে আস্তে সে তো মানে বুঝছেই তার মামা। তো সে আয়সা বলতেছে মামু কি অবস্থা, তুমি কই ছিলে আর তুমি এখানে আয়সা পড়লা, এই তো দেখে যে কোনো কথা বলতেছে না, এবং হাতের মধ্যে সেই ছিপ ধরা সুতা পড়ে রয়েছে এখানে। তো সে উঠে গেল মাচানে উঠে হেঁটে মামার পিছে চলে আসছে। আমার থেকে মামা কোনো কথা বলেন না, সে বলছে কি ব্যাপার মামু, কথা কো না কেন, রাগ করছে না আমি একা আসছি, এগুলো বলতেছে। তো দেখা যায় মামা কোনো উত্তর দেয় না। তো সে চিন্তা করলো আরে এরকম কেন, মামাকে আসলেই রাগ করছে। তো সে বলতে মামু বইলা সে কাঁধের মধ্যে হাত দিছে। কাঁধের মধ্যে হাত দেওয়ার পর তার কাছে মনে হলো যে মামার শরীরটা খুব বেশি ঠান্ডা, বেশি রকমের ঠান্ডা, মানে শার্ট পরা, মামা আবার গায়ে কিন্তু কোনো জ্যাকেট নেই, তার গায়ে কিন্তু একটা জ্যাকেট আছে, মামার গায়ে কোনো জ্যাকেট নেই, একটা শাল, কিন্তু শালটা যে পড়ছে ঘাড় পর্যন্ত পেঁচা আসছে, ঘাড়ের উপর যে মাথাটা পুরো ঢাকা, আর মানে হাতের এখানে মানে নর্মাল শার্ট পরা। এই শার্টটা মনে সে দেখছে তার মামার গায়ে। তো সে যখন হাত দিছে ওটা বেশি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা মামার শরীর। কি ব্যাপার, এটা কি এই ঠান্ডার জন্য হয়েছে? দেখলো তার মামা আস্তে করে তার দিকে ঘাড় ঘুরাইলো, মানে ভয়ে মনোয়ারের আত্মা ঠেক করে উড়ে গেছে, কারণ মামা যে ঘাড় ঘুরাইছে, মামা মনে হলো তার শরীরটা সামনের দিকে আছে, মাথাটা কমপ্লিটলি ঘুরে গেছে শাল সহ তার দিকে, পুরা 360 মাথা তার দিকে ঘুরে গেছে, এবং ওই শালের ভিতরে কোনো চোখ মুখ কিচ্ছু নাই, অন্ধকার, মনে হচ্ছে বাতাসের উপর দিয়ে কেউ শালটা পরায় রাখছে, মানে চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মাথার মতো শেপে হয়ে আছে, কিন্তু চোখ মুখ কিচ্ছু নাই, ভিতরে অন্ধকার। মনোয়ার ভয়ের চোটে এক লাফ দিয়ে 2 ফিট পিছনে চলে আসছে, মানে ওই মাচানের গোড়ায়। এই সময় সে দেখলো পানির মধ্যে একটা শব্দ হলো, বুম করে একটা শব্দ, মনে হলো যে পানির মধ্যে বাবল যদি বড় একটা উঠে সেরকম। আর খুবই আশ্চর্যজনক ভাবে তার মামার যে এই যে শাল এবং ড্রেসটা মনে হলো কাপড়ের মতো, মানে ভিতরে কিছু না থাকলে যেরকম হয়, মানে একটা কাপড় যদি পানি পড়ে যায় ওই জায়গায় অদৃশ্য, মানে একটা মানুষ যদি কাপড়ের ভিতর থেকে অদৃশ্য হয়ে যায় যেরকম, সেরকম কাপড়টা ঠাস করে পানিতে পড়ে গেল এরকম ওই মাচানের থেকে সামনের দিকে, মানে মনে হলো যে একটা কাপড় ছিল, কাপড়টাকে কেউ ফেলে দিছে সামনে।
তো মনোয়ার মানে ভয়ে 2 সেকেন্ড চিন্তা করতে পারে না কি হবে, এবং ওই যে কাপড়টা ওখানে পড়ছে, তারপর সে শব্দ পাইলো ভ্রুশ করে পানির, এবং মনে হলো একটা পানির স্তম্ভর মতো উঠলো পানির থেকে, এবং সেই স্তম্ভটা মানুষের মতো, মানে একটা পিলারের টাইপের, পানির পিলারের মতো একটা মানুষের মতো, এবং মনে হলো যে সেইখানেই মানে চোখ আছে সেই পিলারের মধ্যে থেকে, এবং সে পানিটা ছুটে তার দিকে আসলো। তো ওই সময় আর মনোয়ার দাঁড়ায় থাকতে পারেনি, তার ভয়টা এত লাগছে সে ঘুরে দৌড় দিছে ওখান থেকে, দৌড় দিল, এবং সেই পানিটা ছিটকা এসে তার গায়ের মধ্যে বেশ খানিকটা পড়লো, তার তার জ্যাকেট এবং তার প্যান্টের কাছে অনেকটাই ভিজে গেল, পানির অংশ ছিটকে পড়ছে। তো মনোয়ার তার কিছু মানে নেওয়ার কথা চিন্তা করে বালতি টালতি কিছু না, সে দৌড় ওখান থেকে, তার হাতের হারিকেনটা শুধু ধরা আছে, সে দৌড়াচ্ছে এবং হারিকেন এদিক ওদিক করতেছে। তার কাছে কেন জানি মনে হইতেছে তার পিছনে পানি মানে মানে বেশ খানিকটা পানি যদি ছপ ছপ করে আসে, এরকম পানির মতো শব্দ হইতেছে, যে পানি আলাপ মানে পানি লাগানো পা দিয়ে যদি কেউ ছপ ছপ করে মাটিতে ফেলে সেরকম শব্দ হচ্ছে। মনোয়ার তো দৌড়াইতে দৌড়াইতে মানে একদম মানে তার জান শেষ, সে একদম চলে আসে এক পর্যায়ে তাদের ওই বিল্ডিং এর কাছে হারিকেন নিয়ে, এবং সে যখন আলটিমেটলি বিল্ডিং এর দরজার কাছে আসছে, তার হারিকেনটা ঘুরে বাড়ি খেলো পাশের দেয়ালের সাথে, বাড়ি খেয়ে চিমনি ভেঙে হারিকেন নিভে গেল, মানে হারিকেনের মানে আলো টালো সব নিভে গেছে পুরো ঝিস করে। তো সে ওই মানে নিভা হারিকেন নিয়েই দৌড়াইতেছে, এবং কেরোসিনের গন্ধ, মানে সে ভাগ্য ভালো যে আগুন ধরে যায়নি। সে দৌড়ায় উঠে সিঁড়িতে উঠছে, সিঁড়িতে উঠে তার কাছে মনে হইতেছে বিভীষিকা, চারিপাশে অন্ধকার, চারিপাশে মানে কোন মনে হচ্ছে যে কেউ ছুটে আসবে ভিতর থেকে, আর পিছনে সে শব্দটা আর নাই। তো মনোয়ার প্রচন্ড ভয় পেতেছে, একদম ভয়ে তার মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। সে দৌড়ানো শুরু করলো সিঁড়িতে উপরের দিকে, ধপ 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 শব্দ হইতেছে, এটাতে আরো ভয় লাগতেছে, অন্ধকারের মধ্যে সিঁড়িতে ধপধপ হইতেছে এবং উপরে তো খালি। তো এরকম উঠে সে 3 তলা 4 তলা পর্যন্ত উঠে, সে মনে হচ্ছে দম নিতে পারতেছে না, তো এক জায়গায় সে বসে পড়লো, বসে পড়ে কিছুক্ষণ হাঁ করে শ্বাস নিতেছে, আর তার মনে হইতেছে যে তাকে কেউ সিঁড়ি দিয়ে এসে উঠে ধরবে। যাই হোক, এরকম কিছু ঘটে নাই, বেশ খানিকক্ষণ বসে থেকে সে যখন একটু শ্বাস নিতে পারছে, সে তাড়াতাড়ি উঠে বাকি ওই 2টা ফ্লোর উঠে ওই রুমে চলে আসে। সে দরজা খুললো, দৌড়ে এসে দেখলো যে ঘরে কেউ নাই, ঘর ফাঁকা, মানে তার মামা নাই, আসে নাই এখনো। সে ভয়ে ওই হারিকেনটা কিন্তু সে দরজার বাইরেই রাখছে, ওই নেভানো হারিকেন যেটা ভাঙা, চিমনি টিমনি ভেঙে গেছে। তো দরজার মধ্যে ঢুকে সে তাড়াতাড়ি বাথরুমে গেল, মুখে পানি দিল, হাত ধুলো, হাত দিয়ে ভয়ে সে বুঝতে পারছে তার জ্যাকেট ভিজা পানি দিয়ে, এবং তার জানি কেমন লাগতেছে যে এই পানিটা তো স্বাভাবিকভাবে আসে নাই। জ্যাকেটটা খুলে ফেললো, সে এক পাশে মানে ওই যেখানে তার মামার একটা ছোট ওয়ার্ড্রপের মতো ছিল, এটার পাশে ফেলে দিল সে জ্যাকেটটা, কারণ তার কাছে মনে হচ্ছে যে এটা তো স্বাভাবিক কোনো পানি না যে পানি লাগছে, মনে হচ্ছে পানি একটা মানুষের মতো শেপ নিয়ে এসে তার গায়ের উপর চিটকায় পড়ছে এরকম। তো ফেলে দিয়ে সে কি করবে, তো প্যান্টের পায়ের কাছেও ভিজে গেছে, ওইটা নিয়ে তার খেয়াল নাই। সে চুপচাপ তার স্যান্ডেল খুলে রাখছে, করে চোখের মধ্যে উঠে গায়ের মধ্যে মোটা কাঁথা ছিল, এটা দিয়ে চুপচাপ শুয়ে আছে, লাইট জ্বালানো। সে চিন্তা করতেছে যে ঘুমায় যাবে, সে ভয়ে ভয়ে ঘুমায় যাবে এরকম। তো মামা তো নাই, খাওয়া দাওয়া কিছু হয়নি, মামা আসে নাই, সে চিন্তা মামা কই গেল। তো এরকম চিন্তা করতে করতে এক সময় সে আসলে ঘুমায় গেছে, কারণ অনেক ক্লান্ত ছিল, ভয় পাইছে এর মধ্যে। তো হঠাৎ করে তার ঘুম ভাঙছে, তখন সে ঘুম থেকে মানে চোখ মেলে তাকাইছে, তাকায় দেখতেছে ঘর অন্ধকার, মানে ঘর একেবারে অন্ধকার। আর ওই যে তাদের জানলাটা আছে যে মামার চোখের মাথার কাছে, ওই জানলা থেকে পর্দাটা সরানো, এবং সেখান থেকে আলো আসতেছে, জানলা কিন্তু লাগানো, মানে কাছে দিয়ে দেওয়া, আলো আসতেছে। আলোটা খানিকটা এসে পড়ছে বাথরুমের দরজায়, আর খানিকটা পড়ছে মামার খাটের কর্নার দিয়ে ফ্লোরে, তার খাটের মানে এখানেও কিছুটা আছে আর কি চোখের কাছে। তো সে দেখতেছে যে মানে আলো আধারি এরকম। তো সে চিন্তা করলো যে আমি তো লাইটটা জ্বালায় শুয়েছি, লাইটটা নিভাই লোকে, ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু ঘর মানে পুরা নিস্তব্ধ। এটা যখন ভাবতেছে, সে হঠাৎ করে শব্দ পেল ওই বাথরুমের দরজাটা খুলে যাচ্ছে। তো মনোয়ার প্রচন্ড ভয় পেয়েছে যে বাথরুমের দরজা খুলতেছে কেমনে, কে মামা কি ঘরে আসছে, উনি কি বাথরুমে গেছিল। তো এটা আবার একটু স্বাভাবিক চিন্তার মধ্যে আছে ভয়ের থেকে। এক সময় দেখলো যে বাথরুমের দরজাটা বেশ খুলে গেল, কিন্তু খুললে এমন ভাবে কোনো মানুষ টেনে খুলে বেরোলে যেরকম সেরকম না, মানে বাতাসে খুলে গেলে যেরকম হয় কাইন্ড অফ সেইভাবে। দরজাটা হা হয়ে আছে, ভিতর অন্ধকার। হঠাৎ করে সে দেখলো ওই দরজার ভেতর থেকে একটা অস্পষ্ট কালো অবয়ব বেরোলো, অস্পষ্ট মানে মনে হচ্ছে ভারী কালো অবয়ব, এবং সেটা বের হয়ে একেবারে ওই যে চাঁদের আলো এসে পড়ছে ফাঁকা জায়গাটা, সেইখানে এসে দাঁড়াইছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে চাঁদের আলো এবং এই ফ্লোরের মাঝখানে একটা কালো অবয়ব দাঁড়ানো, এনার্জি, এবং ওটা সামনের দিকে আসা শুরু করছে, হেঁটে হেঁটে মনোয়ারের দিক। মনোয়ারের সারা শরীরের রোম দাঁড়ায় গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, সে কি করবে বুঝতে পারতেছে না, ভয়ে সে থরথর করে কাঁপতেছে। কিন্তু ওই যে অবয়বটা আস্তে আস্তে তার দিকে এগোয় আসতেছে একদম কাছে।
মানে তার থেকে 3 ফিটের মতো দূরত্বে মনে হয়, এবং তার কাছে কেন জানি মনে হলো সে একটা এনার্জির মানে টের পাচ্ছে, মানে কিছু যে একটা আছে ওইখানে সেটা টের পাচ্ছে, একটা অস্তিত্ব এরকম, মানে কোনো একটা বিং যদি থাকে সেইটার যে একটা অস্তিত্ব, মানে এটা কোনো মানুষ বা যে কোনো জিনিস, মানে যে কোনো একটা লিভিং থিং এর যদি মানে কোনো একটা জীবন্ত জিনিস যদি তার থেকে সামনে দাঁড়ায় থাকে অন্ধকারে, সেরকম মনে হচ্ছে সে আসলে এখন কি করে বুঝতে, সে জ্ঞান হারায় ফেলবে এরকম। আর মনোয়ার আসলে এত প্র্যাকটিসিং মানুষ ছিল না যে মানে দোয়া দুরুদ পড়ে ফেলবে এরকম, কেন জানি তার মনে দোয়া দুরুদ আসতেছিল না এরকম খুব কাছে, কিন্তু তার মনে হইতেছিল যে সে ওই গ্রামে শুনছানোর সময় যে ভূত প্রেত দেওয়া এরকম আসে মাছ ধরতে গেলে, এরকম কিছু হয়তো তার সামনে আসছে। তো একদম যখন সামনে চলে আসে মনোয়ারেরও মানে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা, মানে সে মনে হচ্ছে সে নার্ভাস ব্রেকডাউন করবে। এই সময় তাদের রুমের দরজাটা খুলে গেল, মানে তার যে রুমের দরজাটা ক্যাচ করে খুললো, এবং মনে হয় তার মামা আসছে। মানে ওই সময় তারও মনে হইলো, 1 সেকেন্ডে মনে হলো যে মানে অন্যরকম একটা পরিবর্তন আসলো তার ভিতরে, সে মানে মুখ দিয়ে চিৎকার করে উঠবে মা বলে। তো এই সময় দরজাটা খুললো এবং রুমের মধ্যে মনে হলো সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, তাদের যে লাইটটা নিভানো ছিল লাইটটা মনে হয় জ্বালায় দিল কেউ এরকম। 1 সেকেন্ডের মধ্যে তার গায়ের মধ্যে ভস করে মনে হলো 1 বালতি পানি মারলো কেউ, 1 বালতি পানি তার গায়ের মধ্যে মারছে এরকম। এবং পানিটা কেমন গন্ধ, পানিটা না মানে খুব সুন্দর, মানে নর্মাল পানি না, মানে হচ্ছে গন্ধ টাইপের পানি। এবং সে তাকায় দেখলো তার মামা ঘরের মধ্যে ঢুকছে, এরকম তাকায় আছে তার দিকে, তাকায় বলতে তোর কি হয়েছে? তো সে করে আর শব্দ করতে পারতেছে না, মনে হচ্ছে গলা দিয়ে করে শব্দ বেরিয়েছে। তোর মামা দৌড় দিয়ে আসলে সে তার হাত ধরলো, ধরার পরে মা বলছে তুই ভিজছস কেমনে এরকম, আর গন্ধ কেন পানির মধ্যে? তো তার মামা এরকম তাকে ধরে, মানে তার মামা এমনি দোয়া দরুদ পড়তেছিল যে কি ব্যাপার। মনোয়ার তো অনেকক্ষণ শব্দ করতে পারে না, করতে করতে সে সেন্স হারাইছে। তো যখন নাকি তার সেন্স ফিরছে সে দেখছে যে সে শুয়ে আছে, তার মানে শরীর ভিজা না মোছা। তো তার মামা তাকায় আছে তার দিকে খুব মানে হয়ে চিন্তিত ভাবে, বলছে তোর কি হয়েছে, কি হয়েছে, তুই ঠিক আছিস নি? তো দেখে তার দেখতেছে যে তার শরীরে টেম্পারেচার বেশি। তার মা বলছে তোর জ্বর আইছে কেমনে, দাঁড়া। তো তার মামা দেখা গেছে তার হাতের মধ্যে খাবারের প্যাকেট ছিল। তো তার মামা এসে তাকে মানে বললো যে তুই খেয়ে নে আগে, তারপর ওষুধ খা। সে বলছে না। তো কি হয়েছে, তুই এই পানি তোর গাইতে হয়েছে, গন্ধ কেন, কই এখানে বর্ষি রাখছিলাম, ছিপ রাখছিলাম, কই? তখন মনোয়ার আস্তে আস্তে বলা শুরু করে কি হয়েছে মামারে পুরা ঘটনা। তো তার মামা তখন একদম চুপ হয়ে যায়, আর কিছু বলে না। তো বলে যে আগে তুই পরিষ্কার হ। তার মামা ওখানে দাঁড়ায় থাকলো, একদম পরিষ্কার হওয়ার জন্য দাঁড়ায় থাকলো। তারে বলে তোর মুসাই টুসাই দিছি, কিন্তু তুই আরো ভালো মতো পরিষ্কার হ। তো মনোয়ার তো ভয়ে কাঁপতেছিল এবং তার ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীত লাগতেছে। এই অবস্থায় সব পরিষ্কার হয়ে তার মামা তারা দাঁড়ায় দিল, মামা আবার মোচাই দিল মাথা টাথা। তারপর খাবার দিল, জোর করে মামা খাওয়াইলো তারে বসায়। তার মামা ওই যে প্যাকেট খাবার নিয়ে আসছিল বিরিয়ানি টিরানি, এগুলো খাওয়াইলো। খাওয়ানোর পরে মোস্তাকরে প্যারাসিটামল আর কি এগুলো খাওয়াইলো। খাওয়ার পরে বলতেছে যে কি হয়েছে, তুই ভয় পাইছস? হ্যাঁ। তো তার মামা বলে কি এখানে তোর আমি কইতে ভুলে গেছি, এই জায়গায় তুই এরকম রাত্রেবেলা যাওয়ার ঠিক হয়নি। আমি তো আসলে একটা আমার জরুরি কাজের ডাক পড়ছিল, আমার চলে যেতেছে, আমার একজন ডাকতে আসছিল এখানে। আমাদের ওইখানে একটা ছাদ ঢালাই হওয়ার কথা ছিল না, কিন্তু ওইটা ঢালাই হবে, তা আমার নিয়ে গেছিল। তো ওইটা ওইদিকে আরো দূরে। তা আমি ভাবছি মনে করে এটা শেষ হলে আমি আইসা বড় মাইসা তোরে নিয়ে খাওন কিনে আনু। কিন্তু মানে কি হলো, আমি তো এগুলো রেখে গেছি মাছের, তা আমি তো জানি না তুই একা একা যাবি গা, ওই জায়গা ভালো না এখানে। এই তোরে আমি আগে বলতে ভুলে গেছি, বলা উচিত ছিল। এইসব খাল বিল এইসব জায়গায় অনেক খারাপ জিনিস আছে, পিচাস আছে। মানুষজন বলে যে পিচাস চলাফেরা করে, মানে ওনাদের ভাষায় পিচাস, যেটা পিশাচ বলি আমরা, যে পিচাস আছে। এবং মানুষ এরকম দেখা যায় তোর গায়ে এই যে পানি, নোংরা পানি কোত্থেকে আইসে কে জানে, এই পানি তো এই ড্রামের পানি তৈরি ন, এই কোত্থেকে আইসে। তো যাই হোক, মনোয়ারে তখন তার মামা দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেয়, বলে তুই থাক, সকালবেলা দেখি তোরে কি করা যায়। তো পরদিন দিনের বেলা দেখে মনোয়ারের জ্বর তখনও নামে নাই। তো মামা তাকে ওখান থেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখানকার একটা হসপিটাল ছিল, ওই হসপিটাল নিয়ে যায় দূরে। তো দেখা ডাক্তারকে বলে যে আমার ভাগনা ভয় পাইছে রাত্রেবেলা। তো বলে যে ডাক্তার জিজ্ঞেস করে কেমনে। তো ডাক্তার সাহেব আবার খুব মানে হাসি খুশি মানুষ ছিল এবং ইয়াং। তিনি এগুলা ঘটনা শুনে বেশ মজা পান। তিনি শুনে বললেন যে আরে এই জায়গাগুলো নিয়ে তো বদনাম আছে এমনি, আপনি জানেন না ভূত প্রেতের ভয় পায় মানুষ। আমি তো এগুলো আসলে অবিশ্বাস করি তা না, এখন এইখানে তো লজিক্যালি বলতে পারি না, বাট আসলেই অনেক কিছু দেখে। বাইকনার এরকম একা রেখে যাওয়া ঠিক হয়নি, আপনার একা রেখেন না। ডাক্তার ওই প্যারাসিটামলই দেয়, বলে যে জ্বর কমে যাবে আস্তে ধীরে, খাওয়া দাওয়া করান ঠিক মতো, আর আপনি থাকেন সাথে, ভয় পায় না জানি ভাইগনা। যাই হোক, মনোয়ার ওখানে তার মামার সাথে আরো কয়েকদিন থাকে এবং তার ভর্তি হয়ে যায় এর মধ্যে। তো তারপরে সে বাড়ি যায়, বাড়ি এসে পরে আবার সে তার ওই পলিটেকনিক্যাল স্কুলের যে হোস্টেল ওখানেই থাকে।
তো সে আর মামার ওইখানে এরপর ওইভাবে যায় নাই, দিনের বেলা গেছিল মামার সাথে দেখা টাকা করছে অন্য সময়। কিন্তু সে মনোয়ার বলছে যে ওই যে ওই নদী ওখানে আরো মানুষও নাকি ভয় পেয়েছে। সে আরো মামার পরিচিত মানুষের কাছ থেকে অনেক স্টোরি শুনছে এখানকার, তো কোনো এক সময় সে শেয়ার করবে দুই একটা আমাকে বলছে। তো এই ছিল মনোয়ারের নিজের ভয় পাওয়ার ঘটনা, এবং বলছে যে ওইখানে যে ঘটনা ঘটে এইটা বা ঘটতো আর কি, এখন তো অনেক বছর আগে ঘটতো, এটা একদম শিওর, কারণ সে যাদের কাছে শুনছে তারাও একদম তাকে একদম তাদের নিজের এক্সপিরিয়েন্স বলছে। হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালোর তলায় আছেন। আমার নাম রিপন, আমি লালমিয়ার থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, এই ঘটনাটা আমাদের এলাকার একটি ঘটনা। আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগবে। তো সঙ্গত কারণে যিনি আমার ঘটনাটা শেয়ার করেছেন তার সম্পর্কে বলা যাচ্ছে না, তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা আদিতমারি সাপটিবাড়ির একটা বড় একটা বিলের মধ্যে একটু ঘটে যাওয়া একটা ঘটনা। গ্রামের মানুষ জানে যে বর্ষার শেষে যখন বিলের পানি কমতে শুরু করে তখন রাতে সেখানে প্রচুর শোল মাছ আর গজার মাছ পাওয়া যায়। তবে ওই বিলের একটা অংশ নিয়ে পুরনো একটা কথা আছে, যেখানে নাকি এক সময় এক জেলে রাতে মাছ ধরতে গিয়ে রহস্যময়ভাবে ডুবে মারা গিয়েছিল। তো এই ঘটনার পর পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরবর্তীতে মানুষ ভয়ে ওই বিলের মধ্যে মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়। তো দিনের বেলাতে মানুষ মাছ ধরে, কিন্তু রাতের বেলা ওই ঘটনার পর থেকে এখন পর্যন্ত কেউ মাছ ধরার সাহস পায় না। তো গ্রামের একজন ছিলেন, উনি একগুঁয়ে টাইপের, তো ওনার ছদ্মনাম হিসেবে মনে করি তার নাম হচ্ছে নয়ন। তো ওই নয়ন মিয়া একগুঁয়ে টাইপের ছিলেন, তো তিনি জেলে ছিলেন। তো তিনি এইসব কথা শোনার পর উড়িয়ে দিতেন, আসলে তিনি এই জিনিসগুলো বিশ্বাস করতেন না। এবং তিনি দিনের বেলাও তো মাছ ধরতেন, রাতের বেলাও তিনি মাঝে মাঝে মাছ ধরতেন। তো ঠিক ওইভাবেই তিনি মাছ ধরে যাচ্ছিলেন। তো সে ছিল দারুণ ডাহক আর কোচ, মানে এই দুটো দিয়ে মাছ ধরে প্রচুর পরিমাণ মাছ ধরতে পারত। এর এক ধরনের মাছ ধরার যন্ত্র, যেটা আমরা অনেকে বলি ট্যাটা বলি। তো একদিন তিনি অন্ধকার রাতে তার একটা ছোট ডিঙি নৌকা ছিল, সেই নৌকাটা দিয়ে তিনি নদীর মাঝামাঝি মাছ ধরতে যান। সাথে ছিল তার কাছে একটা টর্চ লাইট। তো তিনি হলো সেই নদী থেকে যান এবং রাত তখন আনুমানিক 1টা বাজে। কুয়াশা আর জলীয় বাষ্প মিলে বিলের পানি ধোয়াটে দেখাচ্ছিল। তো নয়ন মিয়া নৌকার গুলোয় বসে আলো ফেলে চারপাশটা দেখতেছিলেন। তো হঠাৎ সে লক্ষ্য করলো যে বিলের শাপলা পাতার ঝোপের ভিতর দিয়ে একটা শোল মাছ অনবরত মানে উকি দিচ্ছে, পানির উপরে ভাসতেছে আবার ডুবে যাচ্ছে। মাছটা আকারে অনেক বড় ছিল। তো ওই নয়ন মিয়া লোভে পড়ে যায়, সে ওই মাছটাকে ধরার জন্য উৎসুক হয়। তো সে সাবধানে নৌকাটা সেই ঝোপের দিকে এগিয়ে নিয়ে যায় একদম ধীরে ধীরে, যাতে করে মাছটা কোনোভাবে টের না পায়। এবং তার হাতে থাকা কোচটা দিয়ে সে আঘাত করতে যাবে, তখনই মাছটা একটা অদ্ভুত কাণ্ড করলো। ওটা পানির উপর মাথা তুললো এবং মানুষের মতো খিলখিল করে হাসলো। নর্মালি রাসেল ভাই, মাছ কখনো হাসে না, এটা খুবই একটা অবাস্তব কথা যে মাছ কখনো হাসে, এটা আসলে কেউ হয়তো বা শোনেন নাই, কিন্তু এটাই হয়েছিল। নয়ন মিয়া দেখে যে সেই মাছটা মাথাটা পানির উপরে তুলে একটা ছোট্ট মানুষের মতো করে হেসে দিল। নয়ন মিয়া এটা দেখে তো ভয়ে চমকে উঠলো এবং এটা দেখে সে মাছটা ধরা থেকে মাছটা কোচ দিয়ে আঘাত করা থেকে বিরত থাকলো এবং তার হাতে থাকা অন্য হাতের লাইট দিয়ে সে মাছটার উপর স্থির করে আলো ফেললো। সে দেখলো মাছটার শরীরটা আস্তে আস্তে গলে যাচ্ছে এবং পানির নিচ থেকে কালো কুচকুচে লম্বায় একজোড়া হাত উপরের দিকে উঠে আসতেছে। সে হাত দুটো নখগুলো ছিল অস্বাভাবিক বড় এবং পচা। ঠিক তখনই নৌকার ঠিক তলা থেকে একটা বিকট ধাক্কা লাগলো। মনে হচ্ছিল যে তার নৌকাটাকে কেউ একজন জোরে ঝাঁকি মারলো। তো পানির নিচ থেকে কেউ একজন পুরো নৌকাটাকে উল্টে দেওয়ার চেষ্টা করতেছে, এরকম তার কাছে মনে হলো। তো নয়ন মিয়া ভারসাম্য রাখতে না পেরে নৌকার উপরে আছড়ে পড়লেন এবং তার হাতে থাকা টর্চ লাইটটা ছিটকে বিলের অথই পানিতে তলিয়ে গেল। তো চার্জার লাইটটা পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে চারপাশটা একটা ঘুটঘুটে অন্ধকার অনুভব হলো। তো অনেকক্ষণ তার কাছে মনে হচ্ছিল যে তিনি সামনে কোনো কিছুই দেখতে পাচ্ছেন না। তো ধীরে ধীরে দেখা যায় আমরা যখন একদম অন্ধকারের মধ্যে থাকি,
প্রথম অবস্থায় কিন্তু হঠাৎ করে কোনো কিছু লাইট অফ করলে একদম পুরো অন্ধকার দেখায়, কিন্তু যখন একটু থাকা হয়, মানে সেই অন্ধকারের মধ্যেই যখন থাকা হয়, ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করি যে আশেপাশে আলো দিয়ে সেই জায়গাটা একটু হালকা দেখা যায় এরকম। তো উনি হলো অনুভব করেন যে আকাশে হলো চাঁদনি রাত ছিল। চাঁদনি রাত বলতে একদম চাঁদনি রাত ছিল না, হালকা চাঁদনি ছিল, মেঘের কারণে দেখা যায় চাঁদটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। আর ওই হালকা আলোতে তিনি চারপাশটা মোটামুটি দেখতে পাচ্ছিলেন। তো তিনি একটা জিনিস অনুভব করলেন যে ওই হাত দুটোকে আসলে দেখার জন্য টর্চ লাইটটা ধরেছিলেন, এবং তখন যখনই ঝাঁকি খেয়ে তার হলো নৌকার থেকে বা ওই তার টর্চ লাইটটা পড়ে গিয়েছে, তখন তিনি তার কিছুক্ষণ পর যখন তিনি ওই যেদিকে হাত দুটো তিনি দেখেছিলেন সেদিকে যখন তাকান, সেখানে যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন যে প্রথম ওখানে যে হাত দেখেছিলেন, এখন সেই হাতের জায়গায় একটা জলজলান্ত কালো, একটা কুচকুচে কালো একটা অবয়ব পানির উপর, মানুষের মতো দেহ আকৃতি, পানির উপর দাঁড়িয়ে আছে। এটা দেখে রাসেল ভাই তিনি এত পরিমাণ ভয় পেয়ে যান সেই কালো অবয়বটাকে দেখে। তো তিনি হলো ওই তার নৌকার যে লাঠি আছে, যেটা দিয়ে তিনি ধীরে ধীরে ওই নৌকাটা চালিয়ে এসেছিলেন, তো তিনি কি করেন, ওই নৌকাটা তার যত শক্তি আছে তিনি চেষ্টা করেন সেখান থেকে নৌকাটা নিয়ে যাওয়ার। তো রাসেল ভাই তিনি যখন সেখান থেকে নিরাপদে নৌকাটা কিনারায় নিয়ে আসেন, তো নিয়ে আসার পর তিনি যেটা লক্ষ্য করেন যে ওই নৌকাটা এখন আর স্বাভাবিক নেই। নৌকাটা মনে হচ্ছে যে নিচের তলাটা ভেঙে গিয়েছে, এবং নিচের তলাটা ভেঙে গিয়ে নৌকার মধ্যে পানি ভরে যাচ্ছে। তো তিনি বেশ অবাক হন যে এটা অনেক কয়েকদিন আগে তিনি এই নৌকাটা বানিয়েছেন, ঠিকঠাক করে মেরামত করেছেন, অথচ এখন এই নৌকাটার কি অবস্থা। তো যাই হোক, নৌকার কথা চিন্তা না করে তিনি তার নিজের প্রাণ বাঁচানোর জন্য তিনি যখনই রাসেল ভাই ওই বিল থেকে বা ওই নদী থেকে পাড়ে ওঠেন, তখনই তিনি বেশ অবাক হয়ে যান। কারণ রাসেল ভাই পাড়ে ওঠার পর তিনি যেটা দেখেন যে ওই পাড়ের মধ্যে একটা গাব গাছ ছিল, এবং গাব গাছের নিচে সে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে যে মেয়েটার ফেস এবং হাতগুলো উজ্জ্বল দেখাচ্ছে, সাদা ধবধবে, কিন্তু দেখা যাচ্ছে যে সে একটা কালো শাড়ি একটা পরে দাঁড়িয়ে আছে। তার পরনের কালো শাড়িটা বোঝা যাচ্ছে, চাঁদের আলোয় বোঝা যাচ্ছে যে সে একটা কালো চিকমি কালো শাড়ি পরে আছে, এবং সে দেখতে মোটামুটি সুন্দর। তো এটা দেখে সে মোটামুটি একটু প্রথম ভয় পেয়ে যায়, এবং সে যতই কাছাকাছি আসে সেই মেয়েটার, তো আসলে ওই মেয়েটার দিকে যে রাস্তাটা, সামনে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই তাকে বাড়ি ফিরতে হবে, যার কারণে সে বাধ্য হয়ে ওই মেয়েটার কাছাকাছি আসতে বাধ্য হয়। এবং যখনই সে মেয়েটার আরও কাছে আসে, সে অবাক হয়ে যায় যে এত রাতে এখানে একটা মেয়ে থাকা এটা অসম্ভব। কিন্তু নয়ন মিয়া খুবই অবাক হয়ে যায়, এবং সামনাসামনি যখন আসে একদম কাছাকাছি, তার থেকে মনে হয় যে 10-15 ফিট দূরে মেয়েটা, তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। এবং যখন জিজ্ঞেস করে যে আপনি কে, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন, রাসেল ভাই সেই মেয়েটা কোনো কথা বলে না, সে নয়ন মিয়ার দিকে তাকিয়ে মানে চোখ রাঙিয়ে আছে। তো এটা দেখে নয়ন মিয়া তো একটু ভয় পাচ্ছে যে মেয়েটা তার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। এবং নয়ন মিয়া যখন আবার জিজ্ঞেস করে যে কে আপনি এখানে এত রাতে দাঁড়িয়ে আছেন কেন, তো রাসেল ভাই ওই মেয়েটা কোনো কিছুই বলে না, একদম ঠায় দাঁড়িয়েছে চোখ বড় বড় করে। তো এই চোখ বড় করে দাঁড়িয়ে থাকা দেখে নয়ন মিয়া ভয় পেয়ে যান, এবং তিনি চিন্তা করেন যে এখানে থাকা নিরাপদ নয়। তিনি বাসার দিকে রওনা দেওয়ার চিন্তা ভাবনা করেন, এবং যখনই রাসেল ভাই তিনি সেই মেয়েটাকে পার হতে যাবেন, সেই মেয়েটা নয়ন মিয়ার নাম ধরে ডাকে, এই নয়ন মাছি কোথায় যাচ্ছিস, মাছ নিবি না, মাছ আয়, মাছ নিয়ে যা। তো রাসেল ভাই এই কথা শুনে নয়ন মিয়া বেশ অবাক হন যে এই মেয়েটা তার নাম জানে কিভাবে। তো যখনই সেই মেয়েটা পিছনে ঘুরে তাকায়, যখনই সেই নয়ন মিয়া পিছনে ঘুরে তাকায়, দেখে যে সেই মেয়েটার দুই হাতে দুটো বড় বড় মাছ।
সে অবাক হয়ে যায়, কারণ এই মাছগুলো সেই মাছটার সমান যে মাছটা সে কোচ দিয়ে নৌকা থেকে যে মাছটা ধরার জন্য সেই মেয়েটার ধাওয়া করেছিল, এই মেয়েটার হাতে সেই রকমের দুইটা বড় বড় মাছ। তো এটা দেখে তো সে অবাক হয়ে যায় যে মেয়েটার হাতে যখন সে পার হচ্ছিল তখন কি কথা বলতেছিল, তখন তো তার হাতে কিছুই ছিল না, তো হঠাৎ করে তার হাতের মধ্যে আবার মাছ কোথা থেকে এলো। তো নয়ন মেয়ে যেহেতু একটু চালাক প্রকৃতি ছিল, যে রাত বিরাতে মাছ ধরে, সে এই জিনিসগুলো বুঝে। তো রাসেল ভাই সে কোনো কথা না বলে এমন জোরে দৌড় দেয় তার বাড়ির দিকে, মানে হিতাহিত জ্ঞান হারিয়ে দেয় এক দৌড়। সে কতক্ষণ দৌড়িয়েছে তার মনে নাই। তো এক সময় সে হলো উল্টে পড়ে যায় এবং উল্টে পড়ে অনুভব করে যে সে একটা গর্তের মধ্যে পড়ে গিয়েছে। তো সে বেশ অবাক হয় যে রাস্তার মাঝে সে গর্ত কোথায় পেল এবং কিভাবে পড়ে গেল, মানে কোনোভাবেই বুঝতেছে না। তো রাসেল ভাই যখন সে মানে একটু ভালোভাবে দেখার চেষ্টা করে যে আসলে কোথায় পড়ে গেছে, তখনই সে যেটা দেখে সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে একটা কবরের মধ্যে পড়েছে। রাসেল ভাই ওই বিলের পাশে একটা কবরস্থান আছে, ছোট্ট একটা কবরস্থান, ওখানে এলাকার মানুষজনকে কবর দেওয়া হয়। উনি দেখে যে সেই কবরস্থানের মধ্যে তিনি পড়ে গেছেন, অথচ রাসেল ভাই তিনি অনেকক্ষণ আগেই সেই পুকুর থেকে অনেক দূর চলে এসেছেন। তাহলে তিনি সেই পুকুরের বা সেই নদীর পাশে কবরস্থানে কি হবে? তো কোনোভাবেই তিনি এটা বুঝতে পারলেন না। এবং রাসেল ভাই যখনই তিনি কবর থেকে বের হয়ে বা ওই উপরে উঠে এসে যখনই তিনি তার বাসার দিকে আসার জন্য আবার হাঁটা শুরু করেন, রাসেল ভাই ওই একই জায়গায় মেয়েটাকে আবার দেখতে পান এবং রাসেল ভাই সেই মেয়েটা আবার আগের মতো করে চোখ বড় বড় তার দিকে তাকিয়ে আছে। এবার রাসেল ভাই তিনি চিন্তা করেন যে এই রাস্তা দিয়ে গেলে হয়তোবা তিনি আবার বিপদে পড়বেন এবং তিনি চিন্তা করেন যে তিনি ঘুরে যাওয়াই ভালো হবে। তো তিনি সেই রাস্তা দিয়ে না যেয়ে অন্য রাস্তা দিয়ে রাসেল ভাই ঘুরে যান। তো ওই অন্য রাস্তা দিয়ে ঘুরে যেয়ে যখনই তিনি বাসায় পৌঁছান, তখনই আসলে রাসেল ভাই বাসায় যেয়েই তিনি সেন্সলেস হয়ে পড়ে যান এবং তার বাড়ির লোকজন এসে যখন তাকে দেখে যে তিনি সকালবেলা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছেন, তো যখন তাকে জ্ঞান ফেরানো হয়, যখন তাকে জিজ্ঞেস করা যায় কি হয়েছে, পরে রাসেল ভাই তিনি সমস্ত ঘটনা শেয়ার করেন। তো এরপর থেকে আসলে ওই নয়ন মিয়া বা নয়ন জেলে রাতের বেলা আর কখনোই মাছ ধরেন নাই, যদিও তিনি দিনের বেলাতে পরবর্তীতে অনেকদিন পর মাছ ধরেছেন। তো এই ঘটনার পর আসলে তার সাথে আর কোনো ভৌতিক ঘটনা ঘটে নাই, কারণ তিনি পরবর্তীতে আর রাতে মাছ ধরে নাই। তো রাসেল ভাই ওই আমাদের ওই জায়গাটায়, বিশেষ করে সাপটিবেরি ওই জায়গাটায় যে নদী বা বিলটা আসতে, ওইখানে একটা লোক মারা গিয়েছিল পুকুরে। উনি একজন ভালো একজন জেলে ছিলেন, উনি ভালো সাঁতার জানতেন, ডুবুরি ছিলেন, অথচ তার লাশ পাওয়া গেছিল। এবং এই ঘটনার পর থেকে রাসেল ভাই ওই নদীতে রাতের বেলা বিশেষ করে মানুষ মাছ ধরা এই পর্যন্ত কেউ ধরার সাহস পায় না। কোচ দিয়ে হোক, জাল দিয়ে হোক, যেটাই বলেন না কেন, কোনো কিছু দিয়ে মানুষ আসলে মাছ ধরতে সাহস পায় না। যদিও বা দিনের বেলায় হলে মানুষ মাছ ধরে, যারা মাছ চাষ করেন তারা দিনের বেলাতেই মাছ ধরেন, ভুল করে রাতের বেলা কেউ ওই নদীতে মাছ ধরতে চান না এখন পর্যন্ত। তো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে কে কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।